আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব দ্রাব্যতার গুণফল। এটা হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। তো দ্রাব্যতার গুণফলের সাথে আরেকটা টপিক রিলেটেড, সেটা হলো দ্রাব্যতা। তো দ্রাব্যতা নিয়ে একটা লেকচার অলরেডি ইউটিউবে আপলোড দেওয়া আছে এবং সেই লেকচারের ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও কমেন্ট সেকশনে দিয়েছি। তো তোমরা এই ভিডিওটা দেখার আগে আগে দ্রাব্যতার ভিডিওটা দেখে আসবে, কারণ দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল একটা আরেকটার সাথে রিলেটেড। যদি তুমি দ্রাব্যতা না বুঝো তাহলে দ্রাব্যতার গুণফল বুঝবে না। তো এর জন্য শুরুতে রিকোয়েস্ট থাকবে তোমরা দ্রাব্যতার ভিডিওটা দেখে আসবে। তো এবার শুরু করা যাক দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতার গুণফল জানার আগে আমরা আগে জেনে আসি দ্রবণের প্রকারভেদ। তো দ্রবণ সাধারণত তিন প্রকার, একটা হলো অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হলো সম্পৃক্ত দ্রবণ এবং আরেকটা হলো অতিপৃক্ত দ্রবণ। তো শুরুতেই জানি অসম্পৃক্ত দ্রবণ কি। ধর আমার এখানে 1 লিটারের একটা পাত্র আছে এবং এই পাত্রে 1 লিটার দ্রাবক হিসাবে পানি আছে। তো এই পাত্রে ধরো আমি লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড মেশাইতে পারি। তো আমি ধরলাম এই 1 লিটার পাত্রে আমি সর্বোচ্চ 2 মোল সোডিয়াম ক্লোরাইড মেশাতে পারবো, অর্থাৎ এর বেশি মেশালে এই পাত্রে আর সোডিয়াম ক্লোরাইড মিশবে না। তো দেখো আমি যদি 2 মোল সর্বোচ্চ এখানে মেশাতে পারবো, তো ধরো আমি শুরুতে 1 মোল দিলাম। 1 মোল দেওয়ার ফলে এখানে সম্পূর্ণটা মিশে গেছে, অর্থাৎ এখানে মিশতে পারবে সর্বোচ্চ 2 মোল, বাট আমি এখানে দিয়েছি 1 মোল, অর্থাৎ এই জায়গাটা অসম্পূর্ণ অবস্থায় আছে, সম্পূর্ণ অবস্থায় নাই। এর জন্য এই দ্রবণটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে কি, ধরো একটা পাত্রে একটা দ্রাবকে সর্বোচ্চ যত মোল দ্রব মিশতে পারবে তার থেকে যদি কম দ্রব এখানে মেশায় তখন এটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। এবার আসে সম্পৃক্ত দ্রবণ কি। আমি শুরুতে বলে নিয়েছিলাম যে এই পাত্রে আমি সর্বোচ্চ 2 মোল সোডিয়াম ক্লোরাইড মেশাতে পারবো, অর্থাৎ 1 লিটার পানিতে 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশতে পারে। তো অলরেডি 1 মোল আমি মিশাইছি, ধরো আমি আরও 1 মোল এখানে মেশালাম। মেশানোর ফলে কি হচ্ছে, এই পাত্রে সর্বোচ্চ 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশতে পারে এবং এইখানে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিয়েছি, অর্থাৎ এইখানে এই দ্রবণটা সম্পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ 2 মোল মিশতে পারে এবং 2 মোলই দিয়েছে, জিনিসটা সম্পূর্ণ অবস্থায় আছে। তখন এই দ্রবণকে বলা হয় আমার সম্পৃক্ত দ্রবণ। আবার দেখো এখানে সর্বোচ্চ 2 মোল মিশতে পারে এবং আমি 2 মোল দিয়েছি, এবং এরপরে যদি আমি এখানে আরও 1 মোল দেই তখন কি এটা মিশবে? না, মিশবে না। তখন না মিশে কি হবে, পাত্রের তলানিতে অদক্ষেপ হিসাবে তলানিতে জমা থাকবে, অর্থাৎ সর্বোচ্চ এখানে 2 মোল মিশতে পারতো, 2 মোলের অতিরিক্ত আমি যত দ্রবই দিব না কেন সবগুলা পাত্রের নিচে জমা থাকবে, এবং এই ধরনের দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। তো আমি জিনিসটা একটু সামারি করি, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, ধরো এখানে দ্রাবক হিসাবে আমি পানি ব্যবহার করছি, সর্বাধিক যে পরিমাণ দ্রব থাকতে পারবে, ধরো এখানে 2 মোল দ্রব সর্বাধিক মিশতে পারবে, যদি এই 2 মোল দ্রবই দ্রবীভূত থাকে তখন এটাকে বলা হবে আমার সম্পৃক্ত দ্রবণ। যদি এই 2 মোলের থেকে কম থাকে তখন বা অসম্পূর্ণ অবস্থায় থাকে তখন এটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ, এবং এই 2 মোলের থেকে যদি অতিরিক্ত থাকে তখন এটাকে বলা হবে আমার অতিপৃক্ত দ্রবণ। আশা করি এই দ্রবণের 3টা প্রকারভেদ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমরা ঘনমাত্রা এবং দ্রাব্যতা এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। তো আমরা 9-10 পড়ছি ঘনমাত্রা S = ছিল আমাদের মোল পার আয়তন, এবং এটার একক ছিল আমাদের মোল পার লিটার। তো এই ঘনমাত্রার এই সূত্রটা আমাদের এখন আপাতত জানার দরকার নেই, আমরা আসলে বোঝার চেষ্টা করি যে ঘনমাত্রা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। তো ঘনমাত্রা বলতে বোঝায়, ধরো আমরা একটু আগে 1 লিটার একটা দ্রবণ তৈরি করছিলাম, এবং ঘনমাত্রা বলতে বোঝায় যে 1 লিটার দ্রবণে আমি কত মোল দ্রব দ্রবীভূত করতেছি। ধরো একটু আগে আমরা শুরুতে 1 লিটার দ্রবণে আমরা 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করছিলাম, তাই এখানে যেহেতু আমরা 1 লিটার দ্রবণে 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করছি, তাই এই ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা হলো 1 মোল পার লিটার। এবং এইখানে আমরা কি দ্রবণ পাইছিলাম, যে একটা অসম্পৃক্ত দ্রবণ পাইছিলাম। এরপরে আমরা কি করছি, এরপরে আমরা আরও 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করছিলাম, অর্থাৎ টোটাল 2 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করছিলাম। এবং যেহেতু এখানে 1 লিটারে 2 মোল দ্রব দ্রবীভূত করছি, তাই এটার ঘনমাত্রা হলো 2 মোল পার লিটার। এবং এই ক্ষেত্রে আমরা কি পাইছিলাম, একটা সম্পৃক্ত দ্রবণ পাইছিলাম, অর্থাৎ এখানে আর কোনো সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত হবে না। এবং তারপরে আমরা কি করছিলাম, আরও 1 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করছিলাম, এবং তখন পাত্রের তলানিতে
একটা অদক্ষেপ জমা পড়ছিল। অর্থাৎ এখানে আমরা টোটাল 3 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত করছিলাম 1 লিটার দ্রবণে। অর্থাৎ 1 লিটার দ্রবণে যেহেতু আমরা 3 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত করছিলাম, তাই এই ক্ষেত্রে আমার ঘনমাত্রা হলো 3 মোল পার লিটার। অর্থাৎ প্রতি লিটারে 3 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত করছিলাম। এবং এইখানে আমার যে দ্রবণটা তৈরি হয়েছে এবং তাকে আমরা বলছি অতিপৃক্ত দ্রবণ, এবং এই সবগুলোই হলো আমার ঘনমাত্রা। তো ঘনমাত্রা আশা করি আমরা বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো দ্রাব্যতা বলতে কি বোঝায়? তো দ্রাব্যতা বলতে বোঝায় এই সম্পৃক্ত দ্রবণে আমরা যে ঘনমাত্রাটা পাইছি, এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকে একটু আদর করে বলা হয় দ্রাব্যতা। তো দ্রাব্যতা বলতে কি? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। অর্থাৎ আমার যদি একটা 1 লিটার দ্রবণ তৈরি করতে বলা হয় এবং 1 লিটার দ্রবণে সর্বোচ্চ যত মোল দ্রবণ দ্রবীভূত হইতে পারবে, ওই পরিমাণ মোল দ্রবণ যদি দ্রবীভূত থাকে এবং তখন যে ঘনমাত্রাটা হবে সেই ঘনমাত্রাটাকে বলা হয় দ্রাব্যতা। এখানে 1 লিটার দ্রবণে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত হইতে পারে সর্বোচ্চ, তাই এটা দ্রাব্যতা হলো 2 মোল পার লিটার। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাই হলো দ্রাব্যতা। আচ্ছা, এবার আসো আমরা দেখি আয়নিক গুণফল। তো আয়নিক গুণফল কথাটা মানেই বোঝা যাচ্ছে যে এখানে আয়নগুলোর গুণফল বোঝানো হয়েছে। তো এটা নিয়ে আসলে বিস্তারিত দেখি। দেখো শুরুতেই কি বলা আছে, যে কোনো দ্রবণ। যে কোনো দ্রবণ বলতে কি বোঝায়? অর্থাৎ এটা অসম্পৃক্ত, সম্পৃক্ত বা অতিপৃক্ত যে কোনো দ্রবণ হইতে পারে। এবং এই দ্রবণে উপস্থিত আয়নসমূহ, ধরো আমি একটা দ্রবণ লিখলাম, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা দ্রবণ লিখলাম। এই দ্রবণে উপস্থিত আয়নসমূহে, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আমি যদি বলি এখানে কি কি আয়ন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আয়ন আছে আমার অ্যালুমিনিয়াম 3+ এবং 3টা ক্লোরিন মাইনাস আয়ন আছে। এই উপস্থিত আয়নসমূহের ভরক্রিয়ার সূত্র, তো ভরক্রিয়ার সূত্র কি? এটা হলো আমাদের রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায় আছে। তো এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা না করি, বাট ভরক্রিয়ার সূত্রের যে কয়েকটা কন্ডিশন আছে, কন্ডিশনগুলো একটু জানার চেষ্টা করি। ভরক্রিয়ার সূত্রের 1 নম্বর কন্ডিশন হলো দ্রবণটা স্বল্প দ্রবণীয় হতে হবে, অর্থাৎ বেশি দ্রবণীয় হওয়া যাবে না। 2 নম্বর শর্ত হলো এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া হতে হবে, অর্থাৎ বিক্রিয়াটা 2 দিক দিয়ে সম্পন্ন হবে। এবং 3 নম্বর শর্ত হলো বিক্রিয়াটা আমার সাম্যাবস্থায় থাকতে হবে। তো এখানে আসো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে এবং এটা কি হওয়া লাগবে? উভমুখী। তো এর জন্য আমি একটা উভমুখী সাইন দেই, এবং এটা স্বল্প দ্রবণীয় হতে হবে, অর্থাৎ পানিতে কম পরিমাণ দ্রবণীয় হবে। তো এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দ্রবণীয় হয়ে আমার কি কি আয়ন তৈরি করছে? অ্যালুমিনিয়াম 3+ এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করছে। তো এখানে বলা হয়েছে মোলার ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। একে KIP দ্বারা প্রকাশ করা হয়। আইতে হলো আয়নিক আর পিতে প্রোডাক্ট, তাই এটাকে বলা হয় KIP, অর্থাৎ আয়নিক প্রোডাক্ট। তো এইখানে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী যে এখানে বলা হয়েছে যে মোলার ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফল, এটা দ্বারা কি বোঝায়? তো ভরক্রিয়ার সূত্র অনুযায়ী এখানে যে বলা হয়েছে মোলার ঘনমাত্রা, তো আমরা আগে মোলার ঘনমাত্রাটা প্রকাশ করে নিই। ধরো এইখানে যে আমাদের অ্যালুমিনিয়াম 3+ আছে, এই আয়নের মোলার ঘনমাত্রাটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম অ্যালুমিনিয়াম 3+। তো এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় মোলার ঘনমাত্রা। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় কোনো আয়নের ভিতর থার্ড ব্র্যাকেট দেখব, তার মানে বুঝে নেব এটা দ্বারা এই আয়নটার ঘনমাত্রা বোঝাইছে। এবং এইখানে যে আমাদের যে ক্লোরিন আয়নটা আছে, এই ক্লোরিন আয়নটাকেও আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, এটা দ্বারা বোঝায় আমাদের যে ক্লোরিন আয়নটা আছে সেই ক্লোরিন আয়নের ঘনমাত্রা। তো ভরক্রিয়ার সূত্র অনুযায়ী অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর আয়নিক গুণফল অর্থাৎ KIP হলো, ভরক্রিয়ার সূত্রটা আমাদের বলছে উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। অর্থাৎ এখানে আমার উৎপাদ কে আছে? অ্যালুমিনিয়াম 3+, এবং এটার ঘনমাত্রাটাকে আমরা প্রকাশ করছি অ্যালুমিনিয়াম 3+। এবং এটার ঘাতসহ গুণফল বলতে কি বোঝায়? এখানে আমার অ্যালুমিনিয়াম আছে কয় মোল? অ্যালুমিনিয়ামের সামনে কত আছে? কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ঘাত হলো 1। এবং আরেকটা কি উৎপাদ আছে আমার? ক্লোরিন, এবং ক্লোরিনের ঘনমাত্রাটা আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্লোরিন থার্ড ব্র্যাকেট দিয়ে। এবং এটার ঘাত কত হবে? এখানে কয়টা ক্লোরিন তৈরি হয়েছে? আমার 3 মোল ক্লোরিন তৈরি হয়েছে। এই 3টা ক্লোরিনের ঘাত হয়ে যাবে। অর্থাৎ ভরক্রিয়ার সূত্র কি বলছে? যে আমার উৎপাদগুলো থাকবে, তাদের ঘনমাত্রা থাকবে, এবং উপরে তাদের যে সহগগুলো আছে, সহগগুলো পাওয়ার হিসাবে
চলে যাবে। এটাকে বলা হয় যথাযথ ঘাতসহ গুণফল। এবং নিচে আমার থাকবে বিক্রিয়ক। বিক্রিয়ক হিসেবে আমার কি আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড 1 মোল আছে তাই এটার পাওয়ার হিসেবে কত থাকবে? 1। এবং এটাই হলো আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। এবং এই আয়নিক গুণফলটা আমরা যে কোনো দ্রবণের ক্ষেত্রে পাবো, অর্থাৎ সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রেই পাবো। এবার আমরা দেখব দ্রাব্যতার গুণফল। তো আয়নিক গুণফলটাকে একটু আদর করে বলা হয় দ্রাব্যতার গুণফল। আর যেহেতু এখানে একটু আদর করা হয় তার মানে এখানে কিছু শর্ত আছে। কী কী শর্ত আছে? আয়নিক গুণফলের ক্ষেত্রে আমরা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা বলি নাই, অর্থাৎ এটা যে কোনো তাপমাত্রায় হতে পারে। তবে দ্রাব্যতার গুণফল যখন আমরা বের করব তখন এটা টেম্পারেচারটা ফিক্সড রাখতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় বের করতে হবে। আর এখানে মেন যে পার্থক্য সেটা হলো আয়নিক গুণফল যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমি আয়নিক গুণফলটা নির্ণয় করতে পারবো। তবে দ্রাব্যতার গুণফল এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের ভিতর মেন পার্থক্যটা হলো আয়নিক গুণফলটা হলো যে কোনো দ্রবণে যে কোনো অবস্থায় ওই দ্রবণে উপস্থিত আয়নগুলোর মোলার ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফল। কিন্তু দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে মেন শর্তটা হলো এটা একটা সম্পৃক্ত দ্রবণ হতে হবে। আর দ্রাব্যতাকে যেহেতু সলিবিলিটি দ্বারা প্রকাশ করা হয় আর গুণফল মানের প্রোডাক্ট, তাই দ্রাব্যতার গুণফলকে সংক্ষেপে প্রকাশ করা হয় কেএসপি দ্বারা। এবার আসো আমরা দ্রাব্যতার গুণফলটা নির্ণয় করি। ধরো আমাদের আগের মতো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে, তবে এই দ্রবণটা হলো আমাদের একটা সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর লবণটা ভেঙে আমাদের কি কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম 3+ এবং 3 ক্লোরিন মাইনাস। তো এখানে আগে আমরা আয়নিক গুণফল বের করার সময় লিখতাম কেআইপি, কিন্তু এটা যেহেতু দ্রাব্যতার গুণফল তাই এখানে লিখব কেএসপি ইজ ইকুয়াল টু, তো ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমার উপরে থাকবে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ এখানে উৎপাদ আছে অ্যালুমিনিয়াম 3+ এবং এর সামনে যেহেতু 1 আছে তাই এখানে পাওয়ার হিসাবে 1 চলে যাবে। এবং আরেকটা উৎপাদ আছে সেটা হলো ক্লোরিন মাইনাস আয়ন, এবং এইখানে ক্লোরিন আয়নের সহগ যেহেতু 3 বা ক্লোরিন আয়ন 3 মোল আছে তাই এই 3টা উপরে পাওয়ার হিসাবে চলে যাবে। এবং নিচে থাকবে আমার বিক্রিয়ক। বিক্রিয়ক হিসেবে আছে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এটার ঘনমাত্রাটা আমার নিচে চলে যাবে। এখন দ্রাব্যতার গুণফল যেহেতু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই সম্পৃক্ত দ্রবণে বিক্রিয়ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটার ঘনমাত্রা প্রায় স্থির থাকে, অর্থাৎ এটার ঘনমাত্রা প্রায় পরিবর্তন হয় না বললেই চলে। এর জন্য এর ঘনমাত্রাটাকে ধ্রুবক হিসাবে 1 ধরা হয়। অর্থাৎ আমি এই পার্টটা না লিখলেও পারি, আমি সরাসরি লিখতে পারি যে দ্রাব্যতার গুণফল কেএসপি ইজ ইকুয়াল টু উৎপাদ যে আয়নগুলো আছে তাদের ঘনমাত্রা অ্যালুমিনিয়াম 3+ এবং তাদের পাওয়ার হিসাবে চলে যাবে তাদের সহগটা ইনটু আরেকটা কি আছে আমার ক্লোরিন মাইনাস এবং তাদের পাওয়ার হিসাবে চলে যাবে, ক্লোরিনের সামনে যেহেতু 3 আছে তাই 3টা পাওয়ার হিসাবে চলে যাবে। এবং এখানে যে আমার বিক্রিয়কটা আছে বিক্রিয়কটা লেখা লাগবে না, কারণ এটা ঘনমাত্রার পরিবর্তনটা স্থির থাকে, এর জন্য এটার মানটা 1 ধরা হয়, ধ্রুবক ধরা হয়। তো আমরা সরাসরি দ্রাব্যতার গুণফল যখন বের করব তখন আমাদের যে উৎপাদ আয়নগুলো আছে উৎপাদ আয়নগুলোর শুধুমাত্র গুণফল লিখব। আচ্ছা, এখানে একটা জিনিস সবসময় ভুল করো তোমরা, এখানে আমার ক্লোরিন কয়টা আছে? 3টা ক্লোরিন আছে, তাই আমি এখানে লিখে ফেলি যে 3 ক্লোরিন মাইনাস আর উপরে পাওয়ার হিসাবে লিখি 3। এটা কিন্তু লেখা যাবে না। আমার যে উৎপাদটা আছে সে উৎপাদের নাম কি? ক্লোরিন আয়ন। আমি শুধু এখানে ক্লোরিন আয়নটার নাম লিখবো, এখানে 3টা ক্লোরিন আছে এটা লেখার দরকার নাই, এটা তো লিখতে হবে না। আমার এখানে লিখতে হবে শুধু উৎপাদ আয়নের নাম, অর্থাৎ কি উৎপাদ আয়ন তৈরি হয়েছে। যেহেতু শুধু ক্লোরিন তৈরি হয়েছে তাই ক্লোরিনটা লিখবো, এখানে 3 ক্লোরিন লেখা যাবে না। এবার আমরা শিখব দ্রাব্যতার গুণফল বের করা। দ্রাব্যতার গুণফলগুলো যেহেতু লবণের ক্ষেত্রে বের করা হয় এবং উৎপাদ হিসাবে লবণের আয়নগুলো থাকে, তাই আমাদেরকে শিখতে হবে যে কিভাবে লবণগুলোকে আয়নিত রূপে প্রকাশ করতে হয়। তো এটা বোঝার জন্য আমরা 2টা ভাগে করি, একটা শিখবো আমরা গতানুগতিক পদ্ধতি, আরেকটা শিখবো আমরা শর্টকাট। তো ধরো আমাদের পরিচিত একটা লবণ লিখলাম, ধরো আমরা লিখলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এটার আয়নিত রূপ কি? এটা তো আমরা সবাই জানি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করবে এবং ক্লোরিনের চার্জ কত? ক্লোরিন মাইনাস, আর যেহেতু 2টা ক্লোরিন আছে তাই 2 ক্লোরিন মাইনাস। তো
তো এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে আমরা যে কোনো লবণের তুলনা করতে পারি। ধরো এখানে AXBY বলতে বোঝায় এখানে একটা যে কোনো লবণ। ধরো আমি এটা লিখলাম AXBY, এটা আয়নিত হয়ে কি তৈরি হবে? এখানে AXBY এর সাথে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুলনা করতে পারি। এখানে A বলতে বোঝানো হয়েছে যে কোনো একটা মৌল, যেমন এখানে A বলতে হলো আমার ম্যাগনেসিয়াম, আর এখানে X বলতে বোঝানো হয়েছে ম্যাগনেসিয়াম কয়টা আছে, এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, তাই X এর মান হলো আমার 1। আবার এখানে B বলতে বোঝানো হয়েছে আরেকটা মৌল, এখানে B বলতে আরেকটা কি আছে, ক্লোরিন, অর্থাৎ এই ক্লোরিনটা হলো আমার B। এবং এখানে Y বলতে বোঝানো হয়েছে ক্লোরিন কয়টা আছে, এখানে ক্লোরিন কয়টা আছে, 2, তাই এটাকে আমরা তুলনা করতে পারি Y এর সাথে। এখন আমরা যদি কম্পেয়ার করলে আমরা কি বলতে পারি, এখানে একটা ম্যাগনেসিয়াম ছিল তাই আমি একটা ম্যাগনেসিয়াম লিখছি, অর্থাৎ কিন্তু এখানে আমার কয়টা A আছে, এখানে Xটা A আছে, তাই এখানে আমি লিখলাম Xটা A। তারপরে এখানে আমার 2টা ক্লোরিন ছিল তাই আমি এখানে 2টা ক্লোরিন লিখছি। এখানে আমার Yটা B আছে তাই আমি এখানে লিখলাম YB। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, প্রথমটার X এর মান অর্থাৎ 1, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস হিসাবে বসছে, এখানে কত বসছে আমার -1। আবার দ্বিতীয়টার Y এর মান অর্থাৎ 2 প্রথমটার সাথে প্লাস আকারে বসছে, অর্থাৎ প্রথমটার মান দ্বিতীয়টাতে মাইনাস আকারে বসবে এবং দ্বিতীয়টার মান প্রথমটাতে প্লাস আকারে বসবে। সিমিলারলি আমরা এখানেও এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, প্রথমটার মান হলো +x, এটা দ্বিতীয়টাতে -x আকারে বসবে, এবং দ্বিতীয়টার মান হলো y, এটা প্রথমটাতে +y হিসেবে বসবে। আশা করি দুইটার কম্পেয়ারটা বুঝতে পারছো। এখন তোমাদের যে কোনো লবণ দেওয়া হলে সেটার আয়নীকরণ রূপ বের করতে পারবা। প্রত্যেকটা শর্টকাটেরই একটা লিমিটেশন আছে, তো তুমি এই শর্টকাট দিয়ে তুমি সবগুলা বের করতে পারবা না, কিছু কিছু লিমিটেশন দেখা যাবে বা কিছু কিছু হবে না। ধরো আমি তোমাকে দেখাই, আমি যদি লিখতে বলি ম্যাগনেসিয়াম অক্সাইড, তো এই রুলস অনুযায়ী কি বলতে পারো, একটা ম্যাগনেসিয়াম আছে তাই একটা ম্যাগনেসিয়াম লিখলাম, একটা অক্সিজেন আছে একটা অক্সিজেন আমি লিখলাম। এখন চার্জটা আমি কীভাবে দেবো, এখানে ম্যাগনেসিয়াম 1 আছে তাই এখানে অক্সিজেনের এখানে -1 হয়ে যাবে, এখানে অক্সিজেন 1 আছে তাই এখানে ম্যাগনেসিয়ামের এখানে +1 হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি কি এটা না, এটা কিন্তু না। তো এই সব ক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় জারণ সংখ্যাটা মুখস্থ রাখবা। ধরো ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত, +2, অক্সিজেনের -2, তারপরে ক্লোরিনের -1। যদি তোমার মুখস্থ থাকে তখন আর তোমার এই শর্টকাটে আসতে হবে না। বাট পরীক্ষার হলে ধরো অনেক কঠিন কোনো একটা কিছু দিল বা কোনো যৌগের নাম দেওয়া নাই, তখন তুমি এই শর্টকাটটা ইউজ করে আয়নিত রূপটা বের করতে পারবা। তো আসো এবার আমরা এর দ্রাব্যতার গুণফলটা বের করি। তো দ্রাব্যতার গুণফল যদি বলি, দ্রাব্যতার গুণফল কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা কি বলি, দ্রাব্যতা। দ্রাব্যতাকে আমরা কি বলি, সলিউবিলিটি, এবং এটার ফার্স্ট লেটার S, তাই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা দ্রাব্যতাকে আমার S দ্বারা প্রকাশ করা হয়। তো এই লবণে আমার ছিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং এটা ভেঙে আমার তৈরি হয়েছিল ম্যাগনেসিয়াম 2+ এবং 2 ক্লোরিন মাইনাস। তো এখানে আমি ধরে নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S, এখানে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ম্যাগনেসিয়াম তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা S হবে। কিন্তু এখানে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে 2 মোল ক্লোরিন আয়ন তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা যদি S হয়, এখানে যেহেতু 2 মোল তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা হবে 2S। তো এখন দ্রাব্যতার গুণফল KSP ইকুয়াল টু কি বলতে পারি, যে আমাদের যে উৎপাদ আয়নগুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল ঘাত সহ, অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম 2+ এবং এখানে এটা সহগ যেহেতু 1 আছে তাই উপরে হবে 1, এবং এখানে আরেকটা কি আয়ন তৈরি হয়েছে, ক্লোরিন মাইনাস, এবং এখানে এর সহগ আছে কত, 2, তাই এর ঘাতটা হয়ে যাবে 2। আচ্ছা, এখন ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা আমরা কত ধরছি, S, বা দ্রাব্যতা ধরছি S, তাই এখানে ম্যাগনেসিয়াম 2+ এর জায়গায় আমরা লিখবো হলাম S, এবং এখানে ক্লোরিন মাইনাসের দ্রাব্যতাটাকে আমরা ধরছি 2S, তাই ক্লোরিন মাইনাসের এখানে বসাবো 2S, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম, তো এখানে S ইন্টু 2S স্কোয়ার মানে আমরা বলতে পারি 4S স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি 4S কিউব, অর্থাৎ আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল হলো 4S কিউব, এবং এখানে Sটা হলো আমার দ্রাব্যতার মান। আচ্ছা, এবার আমরা যে কোনো লবণ, অর্থাৎ আমাদের যে লবণই দেওয়া থাকুক না কেন, ধরে নিলাম আমাদের লবণ দেওয়া আছে AXBY, এই লবণের দ্রাব্যতার গুণফল বের করার জন্য একটা শর্টকাট রুলস শিখব। আসো দেখো, এখানে আমাদের যে কোনো লবণ AXBY দেওয়া আছে, তো শুরুতে এটাকে আমরা আয়নিত করে নিব। আয়নিত অবস্থায় কি পাওয়া যাবে, AXBY
এটাকে যদি আমরা আয়নিত করি তখন পাওয়া যায় এখানে এ যেহেতু এক্সটা আছে তাই এখানে লিখলাম এক্স এ, এবং বি যেহেতু ওয়াই টি আছে তাই এখানে লিখলাম ওয়াই বি। এবং এখানে আমরা বলছিলাম যে এর যে সহগটা থাকবে অর্থাৎ এক্স, এটা চলে যাবে বির এখানে মাইনাস আকারে অর্থাৎ মাইনাস এক্স, এবং বির যে সংখ্যাটা থাকবে ওয়াই, এটা ওয়াইয়ের এখানে আসবে প্লাস আকারে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা ধরে নিলাম এ এক্স বি ওয়াই এর দ্রাব্যতা এস, এবং যেহেতু এই এ এক্স বি ওয়াই থেকে এক্স পরিমাণ এ প্লাস তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা হবে এক্স এস, এবং যেহেতু এ এক্স বি ওয়াই দ্রাব্যতা এস এবং এটা থেকে ওয়াই পরিমাণ বি মাইনাস এক্স আয়ন তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা হবে ওয়াই এস। অর্থাৎ এখানে এক মূল্য তৈরি হয়েছে এস, এখানে যেহেতু এক্স মূল আছে তাই এখানে এক্স এস তৈরি হবে, এখানে যেহেতু ওয়াই আছে তাই এখানে হবে ওয়াই এস। আশা করি বুঝতে পারছো। তো এটা দ্রাব্যতার গুণফল যদি আমরা বের করি কে এস পি ইকুয়াল টু কী বলতে পারি, দ্রাব্যতার গুণফল মানে হলো আমার যে উৎপাদ আছে তাদের আয়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। এবং এখানে আমার উৎপাদ আয়ন আছে এ প্লাস ওয়াই আয়ন, অর্থাৎ আমি লিখলাম এ প্লাস ওয়াই আয়ন, এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা আমি জাস্ট ঘনমাত্রাটা বুঝেছি, ঘনমাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা যেহেতু এক্স মোল আছে অর্থাৎ আমরা বলছিলাম যেটা সহগ বা মোল থাকবে সেটা ঘাত হিসেবে চলে যাবে বা পাওয়ার হিসেবে চলে যাবে, তাই এখানে এক্সটা আমি উপরে পাওয়ার হিসেবে লিখে দিলাম। এবং এখানে আমার আরেকটা আয়ন আছে সেটা হলো বি মাইনাস এক্স আয়ন, এবং এটা যেহেতু আমার ওয়াই মোল আছে বা এটা সহগ যেহেতু ওয়াই তাই এটা আমার পাওয়ার হিসেবে চলে যাবে। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের এ ওয়াই প্লাস আয়নের দ্রাব্যতা ছিল এক্স এস, তাই আমি এখানে জাস্ট লিখে দিলাম যে এক্স এস টু দি পাওয়ার এক্স, এবং আমাদের বি মাইনাস এক্স আয়নের দ্রাব্যতা আমরা লিখছিলাম ওয়াই এস, তাই জাস্ট এটা এখানে বসাই দিলাম, আমরা লিখলাম ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই, এই পাওয়ার ওয়াইটা এখানে লিখে দিলাম। তারপরে লাইন আমরা যদি একটু ভেঙে লিখি এক্সটাকে পাওয়ারটাকে তখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, এবং এখানে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই, জাস্ট পাওয়ারগুলোকে আমরা ভেঙে দিলাম। তো এখানে এক্সগুলোকে পাশাপাশি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স, এখানে ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াইকে পাশাপাশি লিখলাম, এবং এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই দুইটাকে পাশাপাশি লিখলাম। তো এরপরে লাইনে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এবং এস টু দি পাওয়ার যেহেতু দুইটার ভিত্তি সেম, দুইটার ভিত্তি এস, তাই উপরের পাওয়ার দুইটাকে আমরা প্লাস আকারে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এবং এটা হলো আমার দ্রাব্যতা গুণফল বের করার একটা শর্টকাট, এটা জাস্ট আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারি। এটাকে আমরা সামারি করে এইভাবে মনে রাখতে পারি, যে কোনো লবণের দ্রাব্যতার গুণফল হলো এক্স এর উপরে এক্স, ওয়াই এর উপরে ওয়াই, এবং এস এর উপরে এক্স প্লাস ওয়াই, এভাবে সূত্রটা মনে রাখতে পারি। এক্স এর উপরে এক্স থাকবে, ওয়াই এর উপরে ওয়াই থাকবে, এবং এস এর উপরে এক্স প্লাস ওয়াই উভয়ই থাকবে। তো আসো আমরা একটু আগে যা দ্রাব্যতার গুণফল বের করছি সেটাই সূত্রতে বের করি। তো একটু আগে আমরা বের করছিলাম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তো এটার সাথে যদি কম্পেয়ার করি এখানে এক্স হিসাবে ম্যাগনেসিয়ামের সাথে কত আছে 1, এবং ওয়াই হিসাবে ক্লোরিনের সাথে কত আছে 2। তো এই সূত্র অনুযায়ী আমাদের কে এস পি ইকুয়াল টু কী বলছিলাম যে এক্সের উপরে এক্স, ওয়াইয়ের উপরে ওয়াই, এবং এসের উপরে এক্স প্লাস ওয়াই উভয়। তো এখানে এক্সের মান যেহেতু 1 তাই 1-এর উপরে 1, এখানে ওয়াইয়ের মান যেহেতু 2 তাই লিখতে পারি 2-র উপরে 2, এবং এসের উপরে এক্স প্লাস ওয়াই উভয় অর্থাৎ 1 প্লাস 2। তো সরাসরি লিখতে পারি আমরা 4s কিউব, যেটা আমরা একটু আগে বের করছি। তো আমরা শর্টকাটটা ইউজ করব না, আমরা সবসময় যেইভাবে গতানুগতিকভাবে যে বেসিক নিয়মটা আছে এই নিয়মেই সলভ করব ইনশাল্লাহ। তো এক্সাম হলে আমরা সবসময় গতানুগতিক নিয়ম দিয়েই সলভ করব। তো এখন আমি তোমাদের দুইটা নিয়মই দেখাবো। আসো এবার আমরা বিভিন্ন লবণের দ্রাব্যতার গুণফল বের করি। তো দেখো শুরুতে আমাদের একটা লবণ দেওয়া আছে, সেটা হলো আমাদের A1B1 ফরম্যাট, অর্থাৎ প্রথম যে মৌলটা থাকবে তারও সহগ থাকবে 1, এবং দ্বিতীয় যে মৌলটা থাকবে তারও সহগ থাকবে 1। তো এই ধরনের মৌলের দ্রাব্যতার গুণফল কীভাবে বের করব? তো এটাকে আগে আয়নিত করে লিখি সিলভার ক্লোরাইড, এটাকে আমরা আয়নিত অবস্থায় লিখলাম, যেহেতু একটা সিলভার আছে তাই একটা সিলভার, আর যেহেতু একটা ক্লোরিন আছে তাই একটা ক্লোরিন লিখলাম। এবং আমরা বলছিলাম যে প্রথমটার সহগ যা থাকবে অর্থাৎ 1, এটা এখানে চলে যাবে -1 হিসেবে, এবং দ্বিতীয়টার এখানে যেহেতু আছে 1 তাই এটা প্রথমটার এখানে আসবে +1 হিসেবে। তো এখন দ্রাব্যতার গুণফল যখন বের করব তখন আগে দ্রাব্যতাটা বের করে নেব। ধরে নিলাম
সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S এবং সিলভারের দ্রাব্যতাও কত হবে S, কারণ এখানেও 1 মোল এখানেও 1 মোল এবং এখানেও ক্লোরিনের দ্রাব্যতা হবে S। এবং এটা দ্রাব্যতার গুণফল KSP ইকুয়াল টু আমরা বলতে পারবো উৎপাদ আয়নগুলোর গুণফল। তো উৎপাদ আয়ন আছে আমার সিলভার প্লাস এবং আরেকটা আছে আমার ক্লোরিন মাইনাস। এখানে যেহেতু সবার সহগ 1 আছে তাই উপরে আর 1 লেখার দরকার নাই, কারণ লেখা যা কথা না লিখে একই কথা। তো সিলভার প্লাসের দ্রাব্যতা হলো আমার S এবং ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা হলো আমার S, তাই এটা দ্রাব্যতার গুণফল হলো S স্কোয়ার। আর এটা চাইলে আমরা শর্টকাট দিয়ে করতে পারি। শর্টকাট কি, এখানে x এর মান 1, y এর মান 1, তাই লিখতে পারি 1 এর উপরে 1, 1 এর উপরে 1 এবং s এর উপরে 1 প্লাস 1 বাট s স্কোয়ার। এটা হলো শর্টকাট ভাবে। তো অনেক সময় দ্রাব্যতার গুণফলের একক বের করতে বলে, যদিও দ্রাব্যতার গুণফলের কোনো একক নাই, কারণ এটা হলো একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক। ধ্রুবকের কখনো কোনো একক হয় না, বাট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে একক বের করা যায়। তো কিভাবে বের করা যায় একটু দেখে আসো। এখানে S মানে কি, S মানে হলো আমার দ্রাব্যতা, আর দ্রাব্যতা কি এক ধরনের ঘনমাত্রা এবং ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, বা এটাকে ক্যাপিটাল M দ্বারাও প্রকাশ করা হয়, মোলারিটি। তো S এর একক যেহেতু মোল পার লিটার, তাই এখানে আমি S এর এককটা বসাই দিলাম মোল পার লিটার, আর যেহেতু স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার। তাই এই ক্ষেত্রে আমার দ্রাব্যতার গুণফলের একক হলো মোল পার লিটার হোল স্কোয়ার। এবার আসো আমরা আরেকটা ফরম্যাট দেখি, A1B2 ফরম্যাট, অর্থাৎ প্রথমটার সাথে থাকবে 1 এবং দ্বিতীয়টার সাথে থাকবে 2। তো এটার আগে শুরুতে আয়নিত রূপ করে নেই ক্যালসিয়াম ক্লোরাইড। এটাকে যদি আমরা আয়নিত করি, তো ক্যালসিয়াম একটা আছে তাই ক্যালসিয়াম একটা লিখলাম, ক্লোরিন দুইটা আছে তাই ক্লোরিন দুইটা আমরা লিখলাম। তারপরে আমরা কি বলছি, চার্জ দেব। চার্জ দিব কিভাবে, ক্যালসিয়াম যেহেতু একটা আছে তাই এখানে -1 হয়ে যাবে, আর ক্লোরিন যেহেতু দুইটা আছে তাই এখানে ক্যালসিয়ামের এখানে +2 হয়ে যাবে। তো এখন ধরে নিলাম এটার দ্রাব্যতা হলো S, এবং এই 1 মোল থেকে যেহেতু এখানে 1 মোল ক্যালসিয়াম আয়ন তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা যদি S হয় এটার দ্রাব্যতা হবে S। কিন্তু এই 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে এখানে 2 মোল ক্লোরিন আয়ন তৈরি হয়েছে, তাই এটার দ্রাব্যতা যদি হয় S, এখানে যেহেতু 2 মোল তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা হবে 2S। তো আগের মতো আমরা যদি KSP বের করি, KSP বের করা মানে হলো আয়নগুলোর ঘনমাত্রার ঘাতসহ গুণফল। তো ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে ক্যালসিয়াম 2+ আয়ন, এবং এটা সহগ যেহেতু 1 আছে তাই উপরে 1 লেখা যা কথা না লেখা তাই। তারপরে আছে ক্লোরিন মাইনাস আয়ন আমাদের, এবং এটা সহগ আছে 2, এই সহগটা উপরে হয়ে যাবে পাওয়ার। তো এখন ক্যালসিয়াম 2+এর দ্রাব্যতা হলো S, জাস্ট লিখে দিলাম, এবং ক্লোরিন মাইনাসের দ্রাব্যতা হলো 2S, এবং উপরে যেহেতু স্কোয়ার আছে তাই জাস্ট বসাই দিলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন S × 4S স্কোয়ার, বা লিখতে পারি 4S কিউব। এটা হলো আমাদের গতানুগতিক পদ্ধতিতে সলভ। আর যদি আমরা শর্টকাটে করি, তো এখানে বলতে পারি আমার x এর মান 1, y এর মান 2, এবং আমরা শিখছিলাম যে x এর উপরে x, y এর উপরে y, এবং s এর উপরে x + y। তো এখানে বলতে পারি যে x এর মান যেহেতু 1 তাই 1 এর উপর 1, y এর মান যেহেতু 2 তাই বলতে পারি 2 এর উপর 2, এবং s এর উপর 1 + 2 উভয়। তো এখানে বলতে পারি 4S কিউব। একই অ্যান্সার আসবে আমাদের। তো যদি বলে এটার একক কী হবে এই দ্রাব্যতার গুণফলের, তো আমরা জানি S হলো দ্রাব্যতা, দ্রাব্যতার একক মোল পার লিটার, যেহেতু এখানে S কিউব আছে তাই এটার একক হবে মোল পার লিটার হোল কিউব। এটা হবে এই দ্রাব্যতার গুণফলের একক। এবার আসে আমাদের আরেকটা ফরম্যাট, এটা হলো A1B3 ফরম্যাট, অর্থাৎ প্রথমটার সাথে থাকবে একটা এবং দ্বিতীয়টার সাথে থাকবে 3টা। তো এটা দ্রাব্যতার গুণফল বের করার জন্য শুরুতে আগে লবণটাকে আয়নিত করে নিই। তো এখানে আমাদের লবণটা আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এটাকে যদি আমরা আয়নিত করি, যেহেতু একটা অ্যালুমিনিয়াম আছে তাই আমি একটা অ্যালুমিনিয়াম লিখলাম, 3টা হাইড্রোক্সিল আয়ন আছে তাই আমি লিখলাম 3টা OH। এখন আমরা চার্জ দেবো। চার্জ দেবো কীভাবে, এখানে যেহেতু একটা অ্যালুমিনিয়াম আছে তাই এটা হয়ে যাবে দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস চার্জ, এবং এখানে যেহেতু 3টা হাইড্রোক্সিল আছে তাই এটা হয়ে যাবে প্রথমটার ক্ষেত্রে প্লাস চার্জ। এবং আমরা যখন দ্রাব্যতা বের করব তখন এটার আমরা দ্রাব্যতা ধরে নেব S, এবং এই একটা থেকে যেহেতু এখানে একটাই তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতাও S, এবং এখানে একটা থেকে যেহেতু এখানে 3টা তৈরি হয়েছে তাই এটার দ্রাব্যতা হবে 3S। তো এটা দ্রাব্যতার গুণফল KSP যখন বের করব তখন কিভাবে বের করব, উৎপাদ আয়নগুলার ঘনমাত্রার ঘাতসহ গুণফল, এবং এখানে উৎপাদ আয়ন আছে অ্যালুমিনিয়াম 3+, এবং এটার সহগ যেহেতু 1 আছে তাই উপরে 1 দিতে হবে, আর এখানে OH আছে আরেকটা উৎপাদ, এবং এটার সহগ যেহেতু 3 আছে তাই উপরে আমার দিতে হবে 3 পাওয়ার। এবং অ্যালুমিনিয়ামের
দ্রাব্যতা হলো S, তাই S লিখলাম, আর OH এর দ্রাব্যতা হলো 3S, এবং এটার উপর কিউবিক আছে, আমি কিউবিক দিয়ে দিলাম। তো S আর এটা যদি কিউবিক দিই তখন হবে আমার 27S কিউব। তো জাস্ট 27 আর S কিউব গুণ করলে হবে S⁴। এটা হলো আমার এটা দ্রাব্যতার গুণফল। এখন আমরা যদি এটা শর্টকাটে করি, শর্টকাটে করলে এখানে আমার x এর মান কত 1 আর y এর মান কত 3। তো x এর মান যেহেতু 1, y এর মান যেহেতু 3, তো শর্টকাটে করলে আমার আসবে x এর উপরে x মানে 1 এর উপরে 1, y এর উপরে y অর্থাৎ 3 এর উপরে 3, এবং s এর উপরে x প্লাস y অর্থাৎ 1 প্লাস 3। তো এটা যদি করে 1 × 27 × S⁴ বা 27S⁴, একই অ্যান্সার। আর যদি বলে এটার একক কী হবে, যেহেতু S এর উপর পাওয়ার হিসেবে 4 আছে, তার আমরা জানি S বা দ্রাব্যতার একক মোল পার লিটার, তাই এই দ্রাব্যতার গুণফলের একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার 4। আর 27 এটা গুণাকারে আছে, এখন তুমি এককের সাথে 27 বা যাই গুণ করো না কেন, এককের কোনো পরিবর্তন হবে না। এবার আসো আমরা আরেকটা সলভ করি। আমাদের দেওয়া আছে A2B3 ফরম্যাট, অর্থাৎ এখানে প্রথমটার সাথে থাকবে 2 এবং দ্বিতীয়টার সাথে থাকবে 3। এই ধরনের লবণ আমরা আয়নিত করব কিভাবে, আমরা শুরু থেকে লিখে নিলাম Al2SO4 বা সালফেট 3। এটাকে আমরা আয়নিত করি, যেহেতু দুইটা অ্যালুমিনিয়াম আছে তাই আমরা লিখলাম 2 অ্যালুমিনিয়াম, যেহেতু এখানে 3টা সালফেট আছে তাই আমরা লিখলাম 3 সালফেট। এখন আমাদের এই যে আগের মতো নিয়ম চার্জ দিব, অ্যালুমিনিয়াম যেহেতু দুইটা আছে তাই এখানে দ্বিতীয়টার সাথে হবে -2 চার্জ, এখানে সালফেট যেহেতু 3টা আছে তাই এটা প্রথমটার সাথে হবে +3 চার্জ। তো তারপরে আমরা কি দিব, দ্রাব্যতা দেব। এটা দ্রাব্যতা আমরা ধরে নিলাম S, যেহেতু এই একটা থেকে এখানে দুইটা অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে তাই এটা দ্রাব্যতা হবে 2S, যেহেতু এটা দ্রাব্যতা S, এবং এইখান থেকে যেহেতু 3টা সালফেট আয়ন তৈরি হয়েছে তাই এটা দ্রাব্যতা S হলে এটা দ্রাব্যতা হবে 3S, এবং এটার আয়নিক গুণফল KSP = আমরা লিখতে পারি 3S এর উপর কিউবিক করলে আমার আসবে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে, এবং এটার সহগ হিসেবে আছে 2, তাই এটা পাওয়ার হিসেবে চলে যাবে, এবং এখানে আছে আমার সালফেট এবং এটার সহগ হিসেবে আছে 3, এবং এটা আমার পাওয়ার হিসেবে চলে যাবে। তো আমি একটা কথা আবারও বলছি, তোমাদেরকে আবারও বলি যে এখানে যে 2 অ্যালুমিনিয়াম আছে, এখানে কিন্তু আমার 2 অ্যালুমিনিয়াম লেখা যাবে না, এখানে শুধু অ্যালুমিনিয়াম আয়নটা লিখতে হবে। এখানে 3 সালফেট আছে, বাট এখানে কিন্তু আমার 3 সালফেট লেখা যাবে না, শুধু সালফেট লিখতে হবে, কারণ এখানে শুধু আয়নের নামগুলো লিখতে হবে। তো তারপরে আমি বলি যে অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে সেটার দ্রাব্যতা আমার কত 2S, তো এখানে বসাইলাম 2S, উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, আর সালফেট যেটা আছে সেটার দ্রাব্যতা হলো 3S, তাই এখানে আমি 3S লিখলাম, উপরে আমার কিউবিক আছে তাই আমি কিউবিক দিলাম। তো 2S এর উপর স্কোয়ার করলে আমার কত আসবে 4S², আর 27S³ তো 4 × 27 যদি আমরা গুণ করি তখন আসবে 108, আর S² আর S³ করলে আসবে S⁵। এটা হলো আমার দ্রাব্যতার গুণফল। আর শর্টকাট মেথডে করলে এখানে আমার x এর ভ্যালু কত 2, আর এখানে y এর ভ্যালু কত দেওয়া আছে আমার 3, তাই এখানে x = 2, y = 3। শর্টকাট মেথডের ফর্মুলা কি ছিল, x এর উপরে x অর্থাৎ 2 এর উপরে 2, y এর উপরে y অর্থাৎ 3 এর উপরে 3 × s এর উপরে x + y উভয় 2 + 3। তো এটা করলে আসে আমার 4 × 27 × S⁵, বা এটা গুণ করলে আসবে 108 S⁵। এবং এটার যদি একক বের করতে বলে, আমরা জানি S এর একক হলো মোল পার লিটার, তাই আমরা লিখলাম মোল পার লিটার, এবং এটার উপর যেহেতু পাওয়ার আছে তাই পাওয়ারটা দিয়ে দিলাম, বা এটাকে এইভাবে লিখতে পারি আমি যে mol⁵ /L⁵, বা এটাকে অনেক সময় এইভাবে লিখতে পারে যে mol⁵ × লিটার ইনভার্স 5, কারণ নিচে ভাগ আকারে থাকলে ওটাকে ইনভার্স আকারে লেখা হয়। তো এবার আসো আমরা কিছু প্রশ্ন সলভ করি। এখানে দেখো আমার দেওয়া আছে অ্যালুমিনিয়াম সালফেট এর ক্ষেত্রে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের ভিতর সম্পর্ক স্থাপন করো, বা সম্পর্ক দেখো, এটা আসলে আমাদের সিলেট বোর্ড 2022। তো দ্রাব্যতা আর দ্রাব্যতার গুণফলের ভিতর সম্পর্ক করার জন্য আগে আমরা লবণটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আমরা আয়নিত অবস্থায় লিখি। আয়নিত অবস্থায় লিখলে আমরা পাবো দুইটা যেহেতু অ্যালুমিনিয়াম আছে তাই 2 অ্যালুমিনিয়াম লিখলাম, আর সালফেট যেহেতু আছে SO4, 3টা সালফেট আছে এখানে আমার, তাই 3 দিলাম।
এখন আমরা চার্জ দেবো, যেহেতু অ্যালুমিনিয়াম 2টা আছে তাই এখানে হবে 2 মাইনাস বা -2, এখানে যেহেতু সালফেট 3টা আছে তাই এখানে হবে 3 প্লাস। এখন আমরা বের করব দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের ভিতরে সম্পর্ক। তো আমরা ধরে নিলাম অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা S, যেহেতু এখানে 2 মোল তৈরি হয়েছে তাই এটা দ্রাব্যতা হবে 2S, যেহেতু এখানে 3 মোল তৈরি হয়েছে তাই এটা দ্রাব্যতা হবে 3S, এবং এটার দ্রাব্যতার গুণফল KSP ইকুয়াল টু হবে আমার অ্যালুমিনিয়াম যে আয়নটা আছে সেটার উপর তার সহগ 2 স্কোয়ার, এবং যে সালফেট আয়নটা আছে সেটার উপর তার সহগ 3 কিউব। তো এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাসের দ্রাব্যতা আমরা বের করছি 2S স্কোয়ার, আর এখানে সালফেটের দ্রাব্যতা আমরা বের করছি 3S, আর এটার উপর কিউবিক আছে তাই কিউবিক লিখলাম। তো এখানে এটা সলভ করলে আমরা পারবো 108 S⁵, এটা একটু আগে সলভ করছি। তো এটা হলো কি আমার KSP বা দ্রাব্যতার গুণফল, অর্থাৎ দ্রাব্যতার গুণফল ইজ ইকুয়াল টু 108 S⁵। এটা হলো আমার দ্রাব্যতার গুণফল আর দ্রাব্যতার ভিতর সম্পর্ক। প্রশ্নে যেহেতু বলছে আমার দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের ভিতর সম্পর্ক, তাই জিনিসটা একটু জাস্ট আরেকটু বড় করতে পারি চাইলে। দেখো এখানে দ্রাব্যতা S⁵ এর সাথে 108 আছে গুণ আকারে, এই পাশে আসলে হবে ভাগ, অর্থাৎ KSP ডিভাইডেড বাই 108 ইকুয়াল টু S⁵। আর S⁵ যেহেতু এখানে পাওয়ার আছে ওই পাশে গেলে আমরা লিখতে পারি 5 √KSP ডিভাইডেড বাই 108 ইজ ইকুয়াল টু S, বা এটাকে আমরা লিখতে পারি S ইজ ইকুয়াল টু √5 KSP ডিভাইডেড বাই 108। এটাই হলো আমার দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের ভিতর সম্পর্ক, এবং এটা আমাদের দেখাইতে বলছে। আশা করি এটা বুঝছো। এবার আসো আমাদের একটা নতুন প্রশ্ন, এটা আসছে যশোর বোর্ড 2021 সালে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 3.7 × 10⁻15 দ্বারা কি বোঝায়? যেহেতু এটা দ্রাব্যতার গুণফল বের করতে বলছে, তো আমরা আগে একটু দেখে নিই যে দ্রাব্যতার গুণফল কাকে বলে। এটা আমরা পড়ছি একটু আগে। তো দ্রাব্যতার গুণফল মানে আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা আমাদের ফিক্সড থাকা লাগবে, কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়ন, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায় আমার তাপমাত্রাটা কি থাকা লাগবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে আমার উপস্থিত যে আয়নগুলো আছে, এখানে উপস্থিত আয়ন কে কে আছে, আমার অ্যালুমিনিয়াম 3+, এবং আরেকটা আয়ন আছে সেটা হলো আমার OH-। এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার ঘাতসহ গুণফল হলো এই যে এই মানটা। দেখো এই জিনিসটা আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় সম্পৃক্ত দ্রবণ বলতে হবে, কারণ দ্রাব্যতার গুণফল সবসময় সম্পৃক্ত দ্রবণে বের করি। উপস্থিত আয়ন আছে আমার অ্যালুমিনিয়াম 3+ আর OH-। এদের আয়নসমূহের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী সর্বাধিক মোলার ঘনমাত্রার যথাযথ ঘাতসহ গুণফলের মান হলো আমার 3.7 × 10⁻15। জাস্ট আমরা দ্রাব্যতার গুণফলের যে সংজ্ঞাটা পড়ছি সেটাই জাস্ট এখানে রিপ্লেস করে দিচ্ছি। এবার আসো, এবার আমাদের নতুন একটা প্রশ্ন, এটা আসছে ঢাকা ভার্সিটি 2023-24 সালে, এবং এখানে বলা হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতার গুণফল বা গুণাঙ্ক কত? হ্যাঁ, দ্রাব্যতার গুণফলকে অনেক সময় দ্রাব্যতার গুণাঙ্ক বলা হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর এইখানে দ্রাব্যতার গুণফল বা গুণাঙ্ক কত হবে এটা আশা করি তোমরা পারবা। আমি অ্যান্সারটা বলে দিই, এটার অ্যান্সার হবে 27 S⁴। এটা একটু তোমরা সলভ করো। এবার আসে আমাদের নতুন আরেকটা প্রশ্ন, সেটা হলো রাজশাহী বোর্ড 2022 সালে আসছে, যে একটি পাত্রে 1.5 × 10⁻⁻5 গ্রাম পার লিটার এর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রাব্যতার গুণফল বা KSP কত? আচ্ছা, গ্রাম পার লিটার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, যেহেতু এটা আমাকে বের করতে বলছে দ্রাব্যতার গুণফল বা KSP, তার মানে আমার বুঝতে হবে যে পাত্রে আছে এখানে একটা সম্পৃক্ত দ্রবণ আছে, অর্থাৎ এখানে সম্পৃক্ত দ্রবণ আছে, কারণ দ্রাব্যতার গুণফল সবসময় সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই বের করা হয়। যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের এখানে যে একটা ঘনমাত্রা দেওয়া আছে, আর এটা যেহেতু সম্পৃক্ত দ্রবণ, তার মানে আমার বুঝতে হবে এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটাই হলো আমার অ্যাকচুয়ালি দ্রাব্যতা S, এবং এটার মান দেওয়া আছে 1.5 × 10⁻15 গ্রাম পার লিটার।
এখন প্রশ্ন হলো ভাই, আপনি একটু আগে আমাদের বলছেন যে দ্রাব্যতার একক বা ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, তাহলে এখানে তো গ্রাম পার লিটার দেওয়া আছে। গ্রাম পার লিটারও ঘনমাত্রার একটা একক, এটা আমরা দ্রাব্যতার প্রথম লেকচারে পড়ছি। আশা করি তোমরা ওই প্রথম লেকচার ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবে আর কি। তো আমি জাস্ট সিম্পলি বলে দিই, যদি কখনো ঘনমাত্রা বা দ্রাব্যতার একক গ্রাম পার লিটার দেওয়া থাকে, গ্রাম পার লিটার এককের দ্রাব্যতাটাকে আমরা যদি তার জাস্ট আণবিক ভর দ্বারা ভাগ দিই, তাহলে সেই গ্রাম পার লিটার এককের দ্রাব্যতাটা আমাদের মোল পার লিটার এককে কনভার্ট হয়ে যাবে। এবং এইখানে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল গ্রাম পার লিটার এককে দেওয়া আছে 1.5 × 10⁻15 গ্রাম পার লিটার। অর্থাৎ এই গ্রাম পার লিটার এককের দ্রাব্যতাটাকে আমরা যদি জাস্ট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা ভাগ দিই, তাহলে এই গ্রাম পার লিটার এককের দ্রাব্যতাটা আমাদের মোল পার লিটার এককে কনভার্ট হয়ে যাবে। তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা আমরা একটু বের করে নিই। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো 27 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, আর এখানে 3 আছে তাই 3 দ্বারা গুণ করে দিলাম এবং এখানে আমাদের অ্যান্সারটা আসবে 78 গ্রাম। অর্থাৎ আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 78 গ্রাম। এখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 78 দিয়েই আমরা জাস্ট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রাব্যতাটা গ্রাম পার লিটার এককে দেওয়া আছে সেটাকে জাস্ট ভাগ করে দেবো, 78 দিয়ে ভাগ দিব এবং ভাগ দিলে আমাদের এই অ্যান্সারটা আসবে 1.923 × 10⁻17 মোল পার লিটার। অর্থাৎ আমাদের যদি কখনো প্রশ্নে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতার মান দেওয়া থাকে, সেই মানটাকে আমরা জাস্ট ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দেবো। আণবিক ভর দ্বারা ভাগ দিলেই সেটা মোল পার লিটার এককে কনভার্ট হয়ে যাবে। তো এবার আসো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফলটা বের করি। তো দ্রাব্যতার গুণফলটা বের করার জন্য আমরা আগে তার আয়নিত রূপটা লিখে নিব। অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে আমার তৈরি করবে অ্যালুমিনিয়াম 3+ এবং 3টা হাইড্রোক্সিল মাইনাস। এবং আমরা যদি ধরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S, এবং এই 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে যেহেতু আমাদের 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন তৈরি হইতেছে, তাই এটার দ্রাব্যতা S হইলে এটার দ্রাব্যতা আমরা বলতে পারবো S। এবং 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে যেহেতু আমাদের 3 মোল OH- আয়ন তৈরি হইতেছে, তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি হয় S, তাই এইখানে OH- আয়নের দ্রাব্যতা হবে 3S, কারণ এখানে 3 মোল করে তৈরি হইতেছে। তো এটার আগের মতো লিখতে পারি দ্রাব্যতার গুণফল বা KSP = আমরা বলছিলাম উৎপাদ আয়নগুলোর ঘনমাত্রার গুণফল ঘাত সহ। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ আছে আমাদের এবং এখানে আছে আমাদের OH-, এবং এখানে অ্যালুমিনিয়ামের সহগ বা মোল সংখ্যা আছে 1, তাই উপরে পাওয়ার হিসেবে 1, এবং এখানে OH যে আয়নটা আছে সেটার মোল বা সহগ আছে 3, তাই এটার উপরে পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে চলে যাবে। এবং এখানে আমরা ধরছিলাম অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা হলো S এবং OH- আয়নের দ্রাব্যতা আমরা ধরছি 3S, তাই 3Sটা এখানে বসাইলাম আর উপরে পাওয়ার হিসেবে আছে 3, তাই 3টা লিখে দিলাম। তো পরের লাইনে লেখা যায় S × 27S³ এবং তারপরের লাইনে লেখা যায় 27S⁴। তো এটাই হলো আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল। তো আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল KSP = পেলাম 27S⁴। তো এখানে আমাদের যে S দ্রাব্যতা, এই মানটা তো আমরা একটু আগে মোল পার লিটার এককে বের করছি এবং আমাদের এই দ্রাব্যতার মোল পার লিটার এককে মানটা হলো 1.923 × 10⁻17। তো আমরা জাস্ট এখানে বসাই দিই যে 27 এবং S এর মান আমরা পাইছি 1.923 × 10⁻17 এবং পাওয়ার হিসাবে আছে 4, তাই 4টা দিয়ে দিলাম। এবং এখানে যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে মানগুলো বসাইলে আমাদের অ্যান্সারটা আসবে 3.693 × 10⁻66। এখন যদি বলি আমাদের এইখানে KSP-র এককটা কী হবে, তো এখানে যে আমাদের দ্রাব্যতা S-টা বসাইছি, এই S-এর একক কী ছিল? মোল পার লিটার। আর যেহেতু এই S-এর উপর পাওয়ার হিসেবে 4 আছে, তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে দ্রাব্যতার গুণফলের একক মোল পার লিটার টু দি পাওয়ার 4। এবং এই মানটাই হলো আমাদের এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো আমরা বুয়েটের একটা প্রশ্ন সলভ করি। এটা বুয়েট 2023-24 সালে রিটেনে আসছে। দেখো কি দেওয়া আছে, যে কপার হাইড্রোক্সাইডের KSP বা দ্রাব্যতার গুণফল আমার এত দেওয়া আছে হলে এর দ্রাব্যতা কত। তো দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফল যাই বের করতে বলুক না কেন, শুরুতে আমরা লবণের আগে আয়নিত রূপটা লিখে নেব। কপার হাইড্রোক্সাইড আমাদের আছে, এটাকে জাস্ট আমরা যদি আয়নিত করি, কপার যেহেতু একটা আছে তাই একটা কপার লিখলাম, আর OH আয়ন আছে আমার 2টা, তাই 2H লিখলাম। তারপরে আমরা কি করব, এই যে কপার যেহেতু এখানে একটা আছে তাই এখানে চলে যাবে 1-
আর এখানে ওএইচ যেহেতু দুইটা আছে তাই এখানে চলে আসবে 2+। আর তোমরা এমনিতেও জানো যে কপারের জারণ সংখ্যা 2+ আর ওএইচের জারণ সংখ্যা -1। তো আমরা ধরে নিলাম যে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S, তাহলে কপার প্লাসের দ্রাব্যতা কত হবে S, কারণ এখানে কপার হাইড্রোক্সাইড আছে একটা, কপার প্লাসে আছে একটা। বাট OH কত মোল তৈরি হয়েছে? 2 মোল, তাই এটার দ্রাব্যতা যদি হয় S, তাই এটার দ্রাব্যতা হবে 2S। তো আমরা যদি এটা দ্রাব্যতার গুণফল KSP বের করি, KSP ইকুয়াল টু বলতে পারি এখানে আমার উৎপাদ আয়ন আছে কপার 2+, এবং উপরে যেহেতু এখানে সহগ আছে 1 তাই পাওয়ার চলে যাবে 1, এবং OH আয়ন আছে হলো আমার 2টা তাই পাওয়ার হিসেবে চলে যাবে 2। আর কপার প্লাসের দ্রাব্যতা আমরা বের করছি 1, আর OH এর দ্রাব্যতা আমরা বের করছি 2S। আর পাওয়ার হিসাবে যেহেতু 2 আছে তাই এটা আমরা স্কোয়ার হিসেবে লিখে দিলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন দ্রাব্যতার গুণফল হবে 4S³। এবং এই দ্রাব্যতার গুণফলটাই আমার দেওয়া আছে কত? 5.5 × 10⁻⁶। তাই আমরা এই দ্রাব্যতার গুণফল KSP ইকুয়াল টু লিখতে পারি যে 5.5 × 10⁻⁶। তো এখান থেকে আমরা S³ ইকুয়াল টু কি লিখতে পারি? 4টা গুণ আছে, এই পাশে আসলে হবে ভাগ, আর S এর উপরে এটা পাওয়ার হিসেবে 3 আছে, তো এই পাশে যদি আমরা নিই তখন হবে কিউবিক রুট। তো এটা আমরা সরাসরি লিখতে পারি, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 0.0111 মোল পার লিটার। এখন প্রশ্ন হলো আমি এটাকে কেন মোল পার লিটার ধরলাম, এটাকে কেন গ্রাম পার লিটার এককে ধরলাম না? দেখো আমাদের এখানে যে দ্রাব্যতার গুণফলটা দেওয়া আছে সেটা কোন এককে ছিল? মোল পার লিটার এককে ছিল, তাই এর জন্য আমাদের এখানে দ্রাব্যতার এককটাও মোল পার লিটার হবে। অর্থাৎ মোল পার লিটার এককে আমাদের কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা হলো 0.0111 মোল পার লিটার। এখন আমার প্রশ্ন বলছে যে কিলো মোল পার মিটার কিউব এককে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কত হবে? চলো এটা আমরা একটু বের করি। তো আমরা মোল পার লিটার এককে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা পাইছিলাম 0.011 মোল পার লিটার, এবং আমাদের এটাকে প্রকাশ করতে হবে কিলো মোল পার মিটার কিউব এককে। এখন আমাদের টার্গেটটা থাকবে এই যে দ্রাব্যতার যে মোল পার লিটার এককটা আছে এই মোল পার লিটার এককটাকে কিলো মোল পার লিটার এককে কনভার্ট করা। তো এটা আসলে আমরা একটু লাইন বাই লাইন করি। এখানে যে আমাদের দেওয়া আছে 0.0111 মোল পার লিটার, এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 0.0111 মোল, আর এখানে দেওয়া আছে পার লিটার অর্থাৎ ডিভাইডেড বাই লিটার বা 1 লিটার লিখতে পারি। দুইটার মিনিং কিন্তু একই বোঝায়। সিমিলারলি আমার এই এককটাকে ভেঙে লিখতে পারি যে কিলো মোল ডিভাইডেড বাই মিটার কিউব। এখন আমার টার্গেট থাকবে এখানে যে আমার এই মোলটা আছে মোলটাকে আমরা কনভার্ট করব কিলো মোলে, এবং এখানে যে লিটারটা আছে এই লিটারটাকে প্রকাশ করব মিটার কিউকে, এবং এই দুটো জিনিস যদি করতে পারি তাহলে আমাদের মোল পার লিটার এককটাকে কিলো মোল পার মিটার কিউব এককে প্রকাশ হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে এটাকে কীভাবে কনভার্ট করা যায়। আমরা জানি কিলো মানে 1000, অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 কিলো মোল ইজ ইকুয়াল টু 1000 মোল বা 10⁻³ মোল। এখন আমরা যদি প্রশ্ন করি এখান থেকে যে 1 মোল ইজ ইকুয়াল টু কত কিলো মোল, তখন জাস্ট এই যে 1/10³ হয়ে যাবে এত কিলো মোল, এবং এটাকে লেখা যায় 10⁻³ কিলো মোল। অর্থাৎ আমার যে মোলটা দেওয়া থাকবে সেই মোলের সাথে আমি যদি 10⁻³ গুণ করে দিই তাহলে সেটা কিলো মোলে কনভার্ট হয়ে যাবে, এবং আমাদের এখানে মোল ছিল 0.0111 মোল, এবং এই মোলের সাথে আমরা যদি জাস্ট 10⁻³ দ্বারা গুণ করি তখন এটা কিলো মোলে কনভার্ট হয়ে যাবে, কারণ আমরা জানি 1 মোলে 10⁻³ কিলো মোল। এবং আমাদের নিচে ছিল 1 লিটার, এবং এই লিটারটাকে আমাদের প্রকাশ করতে হবে মিটার কিউকে, এবং আমরা জানি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব। তাই এখানে 1 লিটারের সাথে জাস্ট 10⁻³ গুণ করে দেবো, গুণ করে দিলে এটা মিটার কিউকে কনভার্ট হয়ে যাবে। এখন তো 10⁻³ কাটাকাটি, তো আলটিমেটলি আমার যা ছিল তাই থাকবে 0.0111 কিলোমোল পার মিটার কিউব, এবং এটাই হলো আমার এই দ্রাব্যতাটার কিলোমোল পার মিটার কিউব এককে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। তো এটা বোঝার আগে আসো আমরা কিছু জিনিস একটু রিক্যাপ করি। আমরা শুরুতে পড়ছিলাম হলো আয়নিক গুণফল, যেটাকে আমরা KIP দ্বারা প্রকাশ করছিলাম, এবং আরেকটা জিনিস পড়ছিলাম সেটা হলো দ্রাব্যতার গুণফল,
যেটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করছিলাম। এবং আমরা এটাও বলছিলাম যে আয়নিক গুণফল যেটা, সেটা হলো আমাদের যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এটি অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। অপরদিকে কেএসপি বা দ্রাব্যতার গুণফলটা আমরা বলছিলাম এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এখন তোমাদের আরেকটা প্রশ্ন করি যে অদক্ষেপ কোন দ্রবণের ক্ষেত্রে পড়ে, অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত নাকি অতিপৃক্ত? এটা অলরেডি আমি বলছি একবার, তারপর আবার একটু বলি, জাস্ট রিক্যাপ করাই দিই। ধরো একটা পাত্র আছে, এই পাত্রে আমার যে কোনো একটা দ্রাবক আছে এই পর্যন্ত, এবং বলছিলাম এই দ্রাবকের ভিতর ধরো আমি সর্বোচ্চ 5 মোল যে কোনো একটা দ্রব মেশাতে পারবো, অর্থাৎ এই দ্রাবকের ভিতর বা এই পানির ভিতর 5 মোল যে কোনো একটা দ্রব মিশতে পারবে। এবং যদি 5 মোল মেশানো থাকে তখন এটাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ, যদি 5 মোলের থেকে কম থাকে তখন এটাকে বলে অসম্পৃক্ত দ্রবণ। এবং দেখো যদি আমি 5 মোলের থেকে একটু বেশি দেই, অর্থাৎ 5 মোল দেওয়ার পর এটা অনেক সুন্দরভাবে মিশবে, এবং এর থেকে যদি আমি আরেকটু বেশি দিই, 1 মোল এক্সট্রা অ্যাড করি, তখন কি এটা আর মিশবে? এটা মিশবে না, না মিশে পাত্রের তলানিতে জমা থাকবে, এবং এটাকে বলা হয় অদক্ষেপ, এবং এই ধরনের দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ আমি যদি বলি অদক্ষেপ কোন ধরনের দ্রবণে পড়ে, তাহলে এটার অ্যান্সারটা হবে আমার অতিপৃক্ত দ্রবণে আমার অদক্ষেপ পড়ে। এখন একটু বোঝার চেষ্টা করো, আমরা কেআইপি মানে বলছিলাম যে যে কোনো দ্রবণে আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল, আর কেএসপি মানে কি সম্পৃক্ত দ্রবণে আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল। যদি এরকম হয়, আমি একটা দ্রবণ নিলাম, দ্রবণে আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল বের করলাম, অর্থাৎ কেআইপি বের করলাম। যদি দেখি কেআইপি আর কেএসপি সমান, তার মানে এটা কোন ধরনের দ্রবণ? একটু ভাবো ভিডিওটা পজ করে। আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো। আমরা বলছিলাম কেআইপি মানে হলো যে কোনো দ্রবণে আয়নগুলোর গুণফল, অর্থাৎ আমি একটা দ্রবণ জানি না এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত, জানি না এটা কোন ধরনের দ্রবণ, বাট আমি যখন এই দ্রবণের আয়নগুলোর গুণফল বের করে দেখলাম এটা ওই দ্রবণের দ্রাব্যতার গুণফলের সমান, তার মানে আমরা বলতে পারি না দ্রাব্যতার গুণফলটা যেহেতু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য বা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বের করা হয়েছে, আর কেআইপির মানটাও যেহেতু সম্পৃক্ত দ্রবণের এই দ্রাব্যতার গুণফলের সমান, তাই আমরা বলতে পারি ওই দ্রবণটাও একটা সম্পৃক্ত দ্রবণ ছিল। অর্থাৎ যে দ্রবণের ক্ষেত্রে আমরা কেআইপির মান আর কেএসপির মান সমান পাবো, ওই দ্রবণটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমাদের সেকেন্ড কন্ডিশন, এবং এইখানে আমি দেখলাম যে কেআইপির মানটা কেএসপির মান থেকে ছোট। এখন প্রশ্ন হলো এই দ্রবণটা সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত হবে? তোমরা একটু ভাবো, একটু ভাবলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। দেখো আমরা কেআইপি বের করেছিলাম একটা দ্রবণে যে কোনো অবস্থায় আয়নগুলার গুণফল, এবং এই আয়নগুলার গুণফলের মান সম্পৃক্ত অবস্থায় আয়নগুলার গুণফলের মানের থেকে ছোট, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় যা ছিল তার থেকে এখানে কম আছে, মান যেহেতু ছোট অর্থাৎ এখানে আয়নগুলো কম আছে। আর যদি কম থাকে তাহলে কি এখানে কি অতিরিক্ত আছে নাকি অসম্পূর্ণ অবস্থায় আছে? অবশ্যই এখানে অসম্পূর্ণ অবস্থায় আছে, তাই এই দ্রবণটা হলো আমার অসম্পৃক্ত দ্রবণ। এবার আসে আমাদের থার্ড কন্ডিশন, অর্থাৎ কেআইপি গ্রেটার দেন কেএসপি। কেএসপি মানে হলো আমাদের দ্রাব্যতার গুণফল, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় দ্রবণের আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল, আর কেআইপি মানে হলো আমার যে কোনো অবস্থায় দ্রবণে অবস্থিত আয়নগুলার মোলার ঘনমাত্রার গুণফল। তো এখন কেআইপির মানটা ধরো আমার বড় হইলো, এটা দ্বারা কি বোঝায়? যে কোনো একটা দ্রবণে আমি কেআইপির মান বের করলাম, অর্থাৎ আয়নগুলার গুণফলের মান বের করলাম, দেখলাম এটা সম্পৃক্ত অবস্থায় যে আয়নগুলার গুণফল অর্থাৎ দ্রাব্যতার গুণফলের মানের থেকে বড়। যেহেতু কেআইপির মান বড়, তার মানে বোঝায় সম্পৃক্ত অবস্থায় যে আয়নগুলো ছিল তার থেকে কেআইপিতে বেশি পরিমাণ আয়ন আছে। আর আমরা জানি সম্পৃক্ত অবস্থায় সর্বোচ্চ পরিমাণ মেশে, যেহেতু এখানে সম্পৃক্ত অবস্থার থেকে কেআইপির মানটা বেশি অর্থাৎ বেশি পরিমাণ আয়ন আছে, তাই এখানে অতিরিক্ত যে পরিমাণ আয়নটা থাকবে সেটা পাত্রে অদক্ষেপ হিসাবে জমা হবে, এবং এই ধরনের দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। এবং এই ধরনের দ্রবণে আমি পাত্রের তলানিতে অদক্ষেপ পাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমি 3টা কন্ডিশন একটু সুন্দর করে লিখে দিছি, অর্থাৎ আমার কেআইপি যদি কেএসপির সমান হয় তখন এটাকে বলবো সম্পৃক্ত দ্রবণ, এবং কেআইপি যদি লেস দেন কেএসপি হয় তাহলে তখন এটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ, এবং যদি কেআইপির মানটা কেএসপির থেকে বড় হয় তখন এটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ।
এবং এই দ্রবণেই শুধুমাত্র অদক্ষেপ পড়বে। এখন অদক্ষেপ পড়বে কি পড়বে না, বা কেআইপি আমরা কিভাবে বের করব, বা এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব, এটার একটা ধাপ আছে। তো আমি শুরুতেই বলে নিই যে কেএসপির যে মানটা বা দ্রাব্যতার গুণফলের যে মানটা, এই মানটা আমার সাধারণত প্রশ্নে দেওয়া থাকে। কেএসপির মানটা আমার প্রশ্নে দেওয়া থাকবে, এবং আমার যে কেআইপির মানটা আছে এই মানটা আমার বের করতে হবে। অর্থাৎ আমার প্রশ্নে কেএসপির মানটা দেওয়া থাকবে এবং কেআইপির মানটা বের করতে হবে। দেন কেআইপি আর কেএসপি দুইটার ভিতর তুলনা করব। যদি দেখি কেআইপি আর কেএসপি সমান হয় তাহলে বলবো দ্রবণটা সম্পৃক্ত। যদি দেখি কেআইপির মানটা কেএসপির তুলনায় ছোটো হয় তখন বলবো অসম্পৃক্ত। আর যদি দেখি কেআইপির মানটা কেএসপি থেকে বড় হয় তখন সেটাকে বলবো অতিপৃক্ত দ্রবণ, এবং এই অতিপৃক্ত দ্রবণে আমার অদক্ষেপ পড়বে। তো কেএসপি বা দ্রাব্যতার গুণফলের মানটা আমার সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে, আর কেআইপির মানটা যেহেতু আমার দেওয়া থাকবে না এবং কেআইপির মানটা যেহেতু আমার বের করতে হবে, তো কেআইপির মানটা আমরা কীভাবে নির্ণয় করব? তো কেআইপির মানটা নির্ণয় করার জন্য আমরা লঘুকরণ সূত্র ইউজ করি। এটা হলো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের একটা টপিক। আসো লঘুকরণ সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমার একটা পাত্র আছে এবং এই পাত্রে আমার ধরো 5 লিটার দ্রবণ আছে, এবং এই 5 লিটার দ্রবণের ভিতর ধরো আমার 2 মোল পার লিটার ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড মেশালাম। এখন আমি বললাম যে এই 5 লিটার দ্রবণটাকে আমি 10 লিটার দ্রবণে তুমি আমাকে পরিণত করে দাও। তখন তুমি কি করবা? 10 লিটার দ্রবণে পরিণত করার জন্য এখানে 5 লিটার দ্রবণ ছিল, 10 লিটারে পরিণত করার জন্য এখানে অতিরিক্ত ধরো 5 লিটার তুমি পানি ঢাললা। এখন পানি ঢাললে আগে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 2 মোল পার লিটার, বাট এখন কি সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 2 মোল পার লিটার হবে? অবশ্যই না, কারণ তুমি এখানে অতিরিক্ত পানি ঢালে জিনিসটাকে লঘু করে দিছো, পাতলা করে দিছো। এখন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বা ঘনত্বটা আগের থেকে কী হয়ে যাবে? কমে যাবে। এবং কমে কত হবে এই জিনিসটি আমার বের করা হয় লঘুকরণ সূত্র দ্বারা। লঘুকরণ সূত্র তো ধরো আমার শুরুতে যে ঘনমাত্রাটা থাকে এটাকে আমি ধরা হয় S1, শুরুতে যে আমার আয়তনটা থাকবে এটাকে ধরা হবে V1, এবং পরবর্তীতে আমার যে আয়তনটা করতে বলবে সেটাকে বলা হবে V2, এবং পরবর্তীতে যে ঘনমাত্রাটা হবে সেটাকে বলা হবে S2। এবং লঘুকরণ সূত্র অনুযায়ী বলা যায় V1S1 ইকুয়াল টু V2S2। ধরো এই মেতে আমার শুরুতে আয়তন কত ছিল? আমার V1 ছিল 5 লিটার এবং সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ছিল 2 মোল পার লিটার, এবং পরবর্তীতে পাত্রের আয়তনটা করতে বলা হয়েছে আমার 10 লিটার, তাই V2 বসাইলাম 10, এবং সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা S2টা আমি জানি না, এটা বের করব। তো এখানে বলা যায় 10/10 ইজ ইকুয়াল টু S2, বা S2 ইজ ইকুয়াল টু বলা যায় 1 মোল পার লিটার, অর্থাৎ আগের থেকে আমার ঘনমাত্রাটা কমে গেল। তো এই সূত্র দ্বারা নর্মালি আমরা আয়তন পরিবর্তনের ফলে যে ঘনমাত্রার পরিবর্তনটা হয় বা যে নতুন ঘনমাত্রাটা হয় সেটা বের করতে পারি, এবং আমরা এই সূত্রটা দিয়ে কেআইপির মানটা বের করব। তো এভাবে হয়তো বুঝতে একটু অসুবিধা হইতে পারে। চলো আমরা একটা কনসেপ্ট ক্লিয়ারিং প্রশ্ন সলভ করি, এবং এই প্রশ্নটা এত বেশি ইম্পর্ট্যান্ট, এখানে আমি 5টা প্রশ্ন একসাথে আনছি, এবং এই 5টা প্রশ্ন দিয়ে এই টপিকের ম্যাক্সিমাম প্রশ্নই তোমার সলভ হয়ে যাবে। এবং এখানে যে 5টা প্রশ্ন দেখতে পারতেছো এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে, সবগুলো কম্বাইন করে আমি এই প্রশ্নটা তৈরি করছি তোমাদের জন্য। তো আসো এটা সলভ করি, এটা সলভ করলে আশা করি সকল ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আসো দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে একটা এ পাত্র দেওয়া আছে এবং এ পাত্রের আয়তন দেওয়া আছে 100 ml, এবং এখানে 6×10⁻⁴ মোলারিটি বা মোল পার লিটার ঘনমাত্রার কপার ক্লোরাইড দ্রবণ আছে। এবং আরেকটা পাত্র আছে বি পাত্র, এটার আয়তন হলো আমার 80 ml, এবং এইখানে সেন্টিমোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আছে। এখন প্রশ্ন হলো সেন্টিমোলার বলতে কি বোঝায়? তো একটু নোট করে আমি লিখে দিছি, এটা তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের একটা টপিক। যদি কখনো মোলার দ্রবণ বলে প্রশ্নে, মোলার দ্রবণ মানে বুঝবা ওই দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি বা 1 মোল পার লিটার। যদি কখনো প্রশ্নে সেমি মোলার দ্রবণ বলে তার মানে বুঝবা ওই দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলারিটি বা মোল পার লিটার। প্রশ্নে কখনো ডেসিমোলার বললে বুঝবা ওই দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল পার লিটার বা মোলারিটি। আর কখনো যদি সেন্টিমোলার বলে তাহলে বুঝবা ওই দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলারিটি। যেহেতু আমার এখানে বলছে সেন্টিমোলার, তার মানে আমার বুঝতে হবে যে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা অ্যাকচুয়ালি কপার হাইড্রোক্সাইড, এবং এই কপার হাইড্রোক্সাইডের রিটি। এবং
তারপরে কি করা হয়েছে, এই এ পাত্র আর এই বি পাত্র দুইটা একত্রে মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত করে একটা সি পাত্র পাইলাম। এখন আমার প্রশ্ন হলো এই সি পাত্রের আয়তন কত? যেহেতু এ পাত্রের আয়তন ছিল আমার 100 ml, বি পাত্রের আয়তন ছিল 80 ml, দুইটা যেহেতু মিশ্রিত করা হয়েছে, তাহলে আমার সি পাত্রের আয়তন হবে এ পাত্রের আয়তন অর্থাৎ 100 প্লাস বি পাত্রের আয়তন 80, দুইটার যোগফল অর্থাৎ 180 ml। আর এখানে দেওয়া আছে সি পাত্রে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল বা কেএসপি 10 × 10⁻⁶ মোল পার লিটার টু দি পাওয়ার 3। এখন প্রশ্ন হলো সি পাত্রে কপার হাইড্রোক্সাইড কীভাবে তৈরি হয়েছে এটা একটু দেখি। দেখো, এ পাত্রে আমার আছে কপার ক্লোরাইড, অর্থাৎ আমি লিখলাম এ পাত্রে কপার ক্লোরাইড, আর হলো আমার বি পাত্রে দেওয়া আছে হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। এখন এই দুইটা রিয়াকশন করে কি তৈরি হবে, তো আমরা ইজিলি বের করতে পারি। কপারের জারণ সংখ্যা হলো 2+, আর ক্লোরিনের জারণ সংখ্যা হলো -1, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো 2+, আর হাইড্রোক্সিলের জারণ সংখ্যা হলো -1। তো যে কোনো একটা বিক্রিয়া হওয়ার সময় কি হয়, প্লাসের সাথে মাইনাস মিলে এবং মাইনাসের সাথে প্লাস মিলে। তাই কপার 2+টা যুক্ত হবে OH মাইনাসের সাথে এবং ক্লোরিন মাইনাসটা যুক্ত হবে ম্যাগনেসিয়াম 2+এর সাথে, এবং আমার নতুন যে উৎপাদটা তৈরি হবে সেটা হলো আমার কপার হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবং এই কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফলটা আমার প্রশ্নে দেওয়া আছে যে 10 × 10⁻⁶ মোল পার লিটার হোল কিউব। প্রথম প্রশ্নটা সলভ করি আমরা। প্রথম প্রশ্নে কি বলছে যে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত। তো দ্রাব্যতা যদি বের করতে বলে আমরা শুরুতেই কি করে নিব, এই কপার হাইড্রোক্সাইড যেটা আছে সেটার আয়নিত রূপটা আগে লিখে নেব। আমার আছে কপার হাইড্রোক্সাইড এবং এটা আয়নিত হয়ে কি তৈরি করবে, আমার কপার 2+ এবং 2OH মাইনাস, এটা অলরেডি দেখাইছি আর আগেও। এবং আমি ধরে নিলাম যে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S, তাহলে কপারের দ্রাব্যতা হবে S, আর OH যেহেতু দুইটা আছে তাই এটার দ্রাব্যতা হবে 2S। এবং কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল KSP হবে আমার, যেহেতু এখানে কপার 2+ আয়ন আছে তাই কপার 2+ আয়নটা লিখলাম, এটার ঘনমাত্রা এবং ঘাতসহ। এবং যেহেতু এখানে OH মাইনাস আয়ন আছে তাই OH মাইনাসটা লিখলাম, আর এটা সহগ বা মোল সংখ্যা যেহেতু 2 তাই এটা পাওয়ার হিসেবে চলে যাবে। এখন কপার প্লাসের দ্রাব্যতা হলো S, তাই S লিখলাম, এবং হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হলো 2S, তাই 2S লিখলাম, এবং যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এবং এটা করলে আমার আসবে 4S³। এটা হলো কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল। এখন দেখো আমার প্রশ্নে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল বা কেএসপির মান আমার দেওয়া আছে। কেএসপির মানটা কত, 10 × 10⁻⁶। যেহেতু কপার হাইড্রোক্সাইডের কেএসপির মান আমার দেওয়া আছে তাই এটা আমি লিখে নিলাম 10 × 10⁻⁶। এবং এই কেএসপির মান 10 × 10⁻⁶ ইকুয়াল টু হলো আমার 4S³, এবং যেখানে এসের মানটা হলো আমার দ্রাব্যতা। তো এটা সলভ করবা কীভাবে, 4টা গুণ আছে এই পাশে আসলে হবে ভাগ 10 × 10⁻⁶ ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু S³, আর যেহেতু এখানে কিউব আছে এখানে আসবে √³ অর্থাৎ √³ 10 × 10⁻⁶ ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু S। তাহলে আমাদের S এর মানটা আসবে 0.01357 মোল পার লিটার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। অর্থাৎ এই ম্যাথে আমার প্রশ্নের দ্রাব্যতার গুণফলটা দেওয়া ছিল এবং আমার বের করতে বলছে কি দ্রাব্যতা। আশা করি সবাই সলভ করতে পারবে এটা। এবার আসো আমাদের 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি বলছে যে এ ও বি পাত্রে আয়নগুলোর ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমরা কি দেখে নিই যে আমাদের এ পাত্রে কে ছিল। এ পাত্রে ছিল কপার ক্লোরাইড, এবং এই কপার ক্লোরাইডের ঘনমাত্রা আমার দেওয়া আছে 6 × 10⁻⁴ মোলারিটি বা মোল পার লিটার। আমাকে কি কপার ক্লোরাইডের ঘনমাত্রা বের করতে বলছে না, আমাকে বলছে এই এ পাত্রে যে আয়নগুলো আছে তাদের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কপার ক্লোরাইড যেহেতু আছে এটা তো আয়ন না, এটা বিয়োজিত হয়ে কী কী আয়ন তৈরি করবে, আমার কপার 2+ আয়ন তৈরি করবে এবং 2টা ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে। আচ্ছা, এখন দেখো এখানে কপার ক্লোরাইড ছিল আমার কয় মোল, 1 মোল, এবং এখানে কপার 2+ আয়নও তৈরি হয়েছে কত মোল, 1 মোল। অর্থাৎ এখানে যদি কপার ক্লোরাইডের ঘনমাত্রা 6 × 10⁻⁴ মোলারিটি হয়, এইখানেও কপার 2+এর ঘনমাত্রা 6 × 10⁻⁴ মোলারিটি হবে। বাট এইখানে কপার ক্লোরাইডের ঘনমাত্রা যা হবে ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু তা হবে না, কারণ একটা কপার ক্লোরাইড
থেকে ক্লোরিন তৈরি হয় 2টা, তাই কপার ক্লোরাইডের এইখানে যদি ঘনমাত্রা হয় 6 × 10⁻⁴, এইখানে ক্লোরিনের ঘনমাত্রাটা জাস্ট ডাবল হয়ে যাবে, 2 × 6 × 10⁻⁴ মোলারিটি। অর্থাৎ এটা যদি আমরা করি তখন এটা আমাদের অ্যান্সারটা আসবে 0.0012 মোলারিটি। অর্থাৎ এ পাত্রে কপার আয়নের ঘনমাত্রা হলো 6 × 10⁻⁴, আর ক্লোরিন আয়নের ঘনমাত্রা হলো 0.0012 মোলারিটি। এবার আসো আমরা বি পাত্রটা বের করি। বি পাত্রে আমার কি ছিল? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা যদি আমরা ভাঙলে আমাদের কি কি আয়ন তৈরি হবে? আমরা অলরেডি বলছি যে ম্যাগনেসিয়াম 2+ আর হলো 2টা OH-। ম্যাগনেসিয়াম একটা আছে তাই ম্যাগনেসিয়াম লিখছি, OH 2টা আছে তাই 2টা লিখছি, আর ম্যাগনেসিয়ামের এখানে 1 আছে তাই এখানে হলো তোমার -1, আর হাইড্রোক্সিলের এখানে আছে 2 তাই এখানে হলো +2। এখন প্রশ্ন হলো আমার এগুলা আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। এখন প্রশ্ন দেওয়া আছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সেন্টিমোলার মানে আমরা বলছিলাম যে 0.01 মোলারিটি ঘনমাত্রা। তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলারিটি। এখন দেখো এখানে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানেও 1 মোল ম্যাগনেসিয়াম 2+ তৈরি হয়েছে, অর্থাৎ এইখানে যা ঘনমাত্রা থাকবে এখানেও ওই সিমিলার ঘনমাত্রাটাই থাকবে, অর্থাৎ 0.01 মোলারিটি। কিন্তু এখানে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে আমার OH- আয়ন তৈরি হয়েছে 2 মোল, অর্থাৎ এখানে যদি একটা থাকে এখানে 2টা তৈরি হবে। এখানে যদি ঘনমাত্রা 0.01 থাকে এখানে ঘনমাত্রাটা কি হবে? 2 গুণ হয়ে যাবে, 2 × 0.01 মোলারিটি। এবং আমি যদি এটা করি তাহলে আমার এটার অ্যান্সারটা আসবে 0.02 মোলারিটি। অর্থাৎ বি পাত্রে আমার ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা হলো 0.01 মোলারিটি এবং OH- আয়নের ঘনমাত্রা হলো 0.02 মোলারিটি। এটা হলো আমার এই প্রশ্নের অ্যান্সার। এবার আসো আমরা আমাদের 3 নম্বর প্রশ্নটা সলভ করি। আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলছে? যে মিশ্রিত পাত্র বা সি পাত্রে কপার হাইড্রোক্সাইড যৌগের যে আয়নগুলো আছে তাদের ঘনমাত্রা নির্ণয় করতে হবে আগে, দেন নির্ণয় করে আমার বলছে যে কেপি নির্ণয় করো। তো আমরা শুরুতে আগে কপার হাইড্রোক্সাইডের আয়নগুলোর ঘনমাত্রা বের করব। তো আসো দেখে কপার হাইড্রোক্সাইড আমাদের কিভাবে আসলো। আমাদের সি পাত্র বা মিশ্রিত পাত্রে কি করা হয়েছে? A+B এর মিশ্রণ করা হয়েছে এবং আমার এ পাত্রে আছে কপার ক্লোরাইড, তাই আমি লিখলাম কপার ক্লোরাইড, এবং আমার বি পাত্রে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং এই দুইটা আমার বিক্রিয়া করে তৈরি করবে কপার হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা কিভাবে তৈরি হয় এটা শুরুতে দেখাইছি আমি। তো আমাদের এই যে সি পাত্রে যে কপার হাইড্রোক্সাইডটা তৈরি হয়েছে, এই কপার হাইড্রোক্সাইডের আয়নগুলোর ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো এই কপার হাইড্রোক্সাইডে কী কী আয়ন আছে? কপার হাইড্রোক্সাইড এটাকে যদি আমরা ভাঙলে পাবো কপার 2+ এবং 2 হাইড্রোক্সিল বা OH- আয়ন পাবো, এবং এখানে আমার কপার আয়ন আছে এবং হাইড্রোক্সিল আয়ন আছে। এই দুইটা আয়নের আমার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো আসো আমরা শুরুতে সি পাত্রে কপার 2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করি। আমাদের সি পাত্রে ছিল যে কপার হাইড্রোক্সাইড। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সি পাত্রের কপার 2+ যে আয়নটা আছে এটা কোথা থেকে আসছে, এটা কোন পাত্র থেকে আসছে, তাহলে তোমরা সহজে উত্তর করতে পারবা সি পাত্রের কপার আয়নটা আমার আসছে এ পাত্র থেকে, এবং সি পাত্রের আমার OH যে আয়নটা আছে সেটা আসছে আমার বি পাত্রের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের OH আয়ন থেকে। এখন আমরা শুরুতে যেহেতু কপার 2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করব, এখন কপার 2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা দেখতেছি যে কপার 2+ আয়নটা আসছে এ পাত্র থেকে, এবং এ পাত্রে বা শুরুতে কপার 2+ আয়নের ঘনমাত্রা আমরা ধরলাম S1, এবং এই ঘনমাত্রার মানটা আমরা কত পাইছি? এ পাত্রে কপার 2+ আয়নের ঘনমাত্রার মান, এটা আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করছি। এই যে আমাদের 2 নম্বর প্রশ্নে এ পাত্রে কপার 2+ আয়নের ঘনমাত্রার মান পাইছি আমরা 6 × 10⁻⁴। জাস্ট আমরা এখানে লিখে দিলাম যে এ পাত্রে বা শুরুতে কপার 2+ আয়নের ঘনমাত্রা S1 আমরা পাইছি 6 × 10⁻⁴ মোলারিটি। এবার আসো আমাদের এ পাত্রের আয়তনটা কত? আমাদের এ পাত্রের আয়তন হলো 100 ml, অর্থাৎ এ পাত্রের আয়তন 100 ml, এটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করলাম, এবং এটা হলো আমাদের 100 ml।
এখন যদি প্রশ্ন করি, আমরা তো এ পাত্রের কপারের ঘনমাত্রা জানি, আয়তন জানি, কিন্তু আমাদের কি এ পাত্রের কপারের ঘনমাত্রা বের করতে বলছে? না, আমাদের বের করতে বলছে সি পাত্রে। তাই সি পাত্রে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রাকে আমরা S2 দ্বারা প্রকাশ করলাম এবং এটা আমরা বের করব। এবং সি পাত্রের আয়তন কত? সি পাত্র যেহেতু আমার এ পাত্র আর বি পাত্রের মিশ্রণ করা হয়েছে, তাই এ পাত্রের আয়তন যদি হয় 100 ml এবং বি পাত্রের আয়তন যদি হয় 80 ml, তাই সি পাত্রের আয়তন হবে আমার 180 ml, কারণ দুইটা একত্রে মিশ্রণ করা হয়েছে, তাই দুইটা যোগফলই হবে আমার সি পাত্রের আয়তন। অর্থাৎ আমার কপার 2 প্লাস আয়নের সি পাত্রে বা মিশ্রিত পাত্রে আমার যে আয়তনটা হবে V2, এটা হলো আমার 100 ml। এখন যদি প্রশ্ন করি, দেখো তো এটা কার সাথে মিলছে? এটা লঘুকরণ সূত্রের সাথে মিলছে। লঘুকরণ সূত্র অনুযায়ী আমরা কি জানি? S1V1 ইকুয়াল টু S2V2। তো এই ধরনের কেসে, অর্থাৎ যখন কোনো পাত্র মিশ্রিত করা হবে এবং বলবে যে এই পাত্রে আয়নের ঘনমাত্রা কত, তখন আমরা লঘুকরণ সূত্রটা ব্যবহার করব। তো লঘুকরণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V1S1 ইকুয়াল টু V2S2। V1 মানে হলো আমার শুরুর পাত্রের আয়তন, এবং শুরুতে এ পাত্রের আমার আয়তন ছিল 100 ml, এবং শুরুতে কপার 2 প্লাস আয়নের আমার ঘনমাত্রা ছিল 6 × 10⁻⁴ মোলারিটি। তাই আমি লিখলাম 6 × 10⁻⁴ মোলারিটি। তার পরবর্তীতে আমাদের সি পাত্র বা মিশ্রিত দ্রবণে কপার 2 প্লাস আয়নের আয়তন ছিল 180 ml, এবং এখানে কপার 2 প্লাসের ঘনমাত্রাটা আমরা বের করব। তো এটা যদি জাস্ট আমরা ক্যালকুলেশন করি, 100 × 6 × 10⁻⁴, 180টা এই পাশে মাল্টিপ্লাই, এই পাশে আসলে হবে ডিভাইড, ইজ ইকুয়াল টু S2। এবং এখানে S2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.0003333 মোল পার লিটার। এটা হলো আমার সি পাত্রে বা মিশ্রিত পাত্রে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা S2। সুতরাং আমরা লিখতে পারি যে সি পাত্রে বা মিশ্রিত দ্রবণে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা 0.00333 মোল পার লিটার। এটা আমরা বের করলাম আমাদের সি পাত্রে বা মিশ্রিত দ্রবণে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা। সিমিলারলি আমাদের আরেকটা আয়নের ঘনমাত্রা বের করতে হবে, সেটা হলো আমাদের কপার হাইড্রোক্সাইডের ভিতরে একটা ছিল কপার 2 প্লাস আয়ন, যেটা আমরা অলরেডি বের করছি। আরেকটা আয়ন হলো হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে সি পাত্রে হাইড্রোক্সিল আয়নটা কোথা থেকে আসছে? সি পাত্রের হাইড্রোক্সিল আয়নটা আসছে আমাদের বি পাত্র থেকে, এবং বি পাত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কি ছিল? আমরা আসলে একটু লিখি যে আমাদের বি পাত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটাকে আমরা S1 দ্বারা প্রকাশ করলাম, এবং বি পাত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, এটা আমরা 2 নম্বর প্রশ্নে সলভ করছি। বি পাত্রে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা বের করছি 0.02 মোলারিটি। তো এটাই জাস্ট আমরা একটু এখানে বসাই যে বি পাত্রে আমাদের OH আয়নের ঘনমাত্রা 0.02 মোলারিটি, এবং আমাদের যে বি পাত্র ছিল, এই বি পাত্রের আয়তনটা আমাদের V1 ছিল হলো আমাদের 80 ml। কিন্তু আমাকে তো প্রশ্নে বলছে যে সি পাত্রে OH আয়নের ঘনমাত্রা, এবং সি পাত্রে OH আয়নের ঘনমাত্রা তো আমরা জানি না, তাই আমরা ধরলাম যে সি পাত্রে OH আয়নের ঘনমাত্রা S2 ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমরা এটা জানি না, এটা বের করব। এবং আমরা এটা জানি যে সি পাত্রের আয়তন V2 হলো 100 প্লাস 80 বা 180 ml, কারণ এটা যেহেতু এ পাত্র আর বি পাত্র থেকে আসছে, তাই এ পাত্রের আয়তন আর বি পাত্রের আয়তন যোগফল করে আমরা সি পাত্রের আয়তনটা পাইছি। তো এখন এই যে আগের মতো আমরা S1 জানি, V1 জানি, S2টা বের করতে হবে, V2টা জানি। তো লঘুকরণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? V1S1 ইকুয়াল টু V2S2। তো V1 এর মান হলো আমাদের 80, S1 এর মান হলো 0.02, V2 এর মানটা হলো আমাদের 180, এবং S2 এর মানটা আমরা বের করব।
তো এখান থেকে আমরা S2 ইকুয়াল টু লিখতে পারি 80 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 180, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের S2-র মানটা আসবে 0.00888889 মোল পার লিটার। এবং এই S2টা কি আমাদের সি পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। সুতরাং আমরা লিখি যে সি পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রা 0.00888889 মোল পার লিটার। এবার আমরা একটু আমাদের প্রশ্নটা একটু খেয়াল করি। আমাদের প্রশ্নে বলছিল যে সি পাত্রে কপার হাইড্রোক্সাইড যৌগের আয়নগুলো, অর্থাৎ কপার হাইড্রোক্সাইডের ভিতর আমার আয়ন আছে কপার 2+ এবং OH মাইনাস, তাদের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে এবং ঘনমাত্রাটা আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি। এবার আমাদের বের করতে হবে কেআইপি। তো আমরা যদি ঘনমাত্রা নির্ণয় করতে পারি তাহলে কেআইপি তো অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করব? আমাদের যেহেতু কপার হাইড্রোক্সাইডের কেআইপি বের করতে বলছে, তাই কপার হাইড্রোক্সাইডের আগে আমরা আয়নিত রূপটা লিখে নিই যে কপার হাইড্রোক্সাইড, এবং এটা আয়নিত হয়ে আমার তৈরি করবে কপার 2+ এবং 2টা OH মাইনাস। তো এটার কেআইপি আমরা কি লিখতে পারি যে উপরে থাকবে আমাদের যে উৎপাদায়ন, অর্থাৎ কপার 2+ এবং তার সহগ যেহেতু 1 আছে তাই 1 লিখলেও যা, না লিখলেও তো সমস্যা নেই। তারপর আরেকটা আছে আমার OH আয়ন, তাই আমি এখানে লিখলাম OH আয়নের ঘনমাত্রা, এবং এর সাথে যেহেতু সহগ হিসাবে 2 আছে বা 2 মোল আছে তাই এটা পাওয়ার হিসাবে চলে যাবে। এবং আমাদের নিচে থাকে বিক্রিয়ক কপার হাইড্রোক্সাইড, এবং আমরা বলছিলাম যে বিক্রিয়ক যেটা আছে এটার মানটা ধ্রুব থাকে, এর জন্য এটাকে 1 ধরা হয়, এবং এটা লিখলেও হবে না লিখলেও হবে। তবে এটা সাজেস্ট করবো এটা লিখার দরকার নাই, সরাসরি আমরা কেআইপি ইকুয়াল টু লিখবো যে উৎপাদ আয়নগুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল, অর্থাৎ কপার 2+ এবং OH মাইনাস স্কোয়ার। এখন কপার 2+-এর ঘনমাত্রা আমরা কত বের করছি সি পাত্রে? একটু আগে আমরা বের করছি। কপার 2+-এর ঘনমাত্রা আমরা বের করছি হলাম 0.000333 মোল পার লিটার। জাস্ট এটা আমরা বসাই দিই এখানে, আমরা একটু লিখি যে কপার 2+-এর ঘনমাত্রা আমরা পাইছি 0.000333 মোল পার লিটার। তারপরে আমার যে OH আয়নটা আছে, OH আয়নের ঘনমাত্রা আমরা সি পাত্রে কত বের করছি? আমরা সি পাত্রে OH আয়নের ঘনমাত্রা বের করছি হলাম 0.00888889 মোল পার লিটার। জাস্ট আমরা এখানে লিখে দিই যে OH আয়নের ঘনমাত্রাটা আমরা পাইছি 0.00888889 মোল পার লিটার। এখন একটা যে জিনিসটা সবাই ভুল করো, এখানে অনেক সময় এই যে ঘনমাত্রাটা বের করছো এটার সাথে সামনে 2 আছে, তাই এটার সাথে 2 দ্বারা গুণ করো। এটা অনেকে ভুল করো, বাট এটা তো হবে না। কেন হবে না? কারণ এখানে যে আমরা সি পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা যে বের করছি, এটা কিন্তু সি পাত্রের যতগুলা OH মাইনাস আয়ন আছে সবগুলোর ঘনমাত্রা বের করছি। অর্থাৎ আমার সি পাত্রে 5 মোল 10 মোল 20 মোল যাই থাকুক না কেন, টোটাল ঘনমাত্রা আমি এটা সরাসরি বের করে ফেলছি। অর্থাৎ এখানে আমার সামনে 2 বা 3 দ্বারা গুণ করতে হবে না। কখন গুণ করতে হবে? যখন আমার এই যে এটা সাপেক্ষে বের করব। অর্থাৎ আমার ধর এরকম দেওয়া আছে যে কপার হাইড্রোক্সাইড, এবং এখান থেকে কপার 2+ এবং 2H মাইনাস, এবং আমার যদি প্রশ্নে বলা থাকে যে কপার হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি বলা থাকে 0.1 মোলারিটি, তো যখন আমার এই কপার হাইড্রোক্সাইডের সাপেক্ষে 2H-এর ঘনমাত্রা বের করব, তখন কিন্তু এখানে আমার 2 দ্বারা গুণ হবে। কারণ কপার হাইড্রোক্সাইড যদি 1 মোল থাকে, হাইড্রোক্সিলাইন 2 মোল থাকে, তাই এখানে 1 মোলের জন্য যদি 0.1 হয় তাহলে এখানে 2 মোলের জন্য 2 ইন্টু 0.1 হবে। অর্থাৎ যখন আমার বিক্রিয়ক বা কপার হাইড্রোক্সাইডের সাপেক্ষে বের করবো তখন এই পাশে গেলে আমার 2 বা 3 যাই থাকুক না কেন মোল সংখ্যাটা গুণ করতে হবে। বাট যখন আমি লঘুকরণ সূত্র দ্বারা ঘনমাত্রা বের করবো তখন সামনের 2 বা 3 গুণ করতে হবে না, কারণ লঘুকরণ সূত্রে আমরা সরাসরি যতগুলা মোলই থাকুক না কেন সবগুলোর ঘনমাত্রা বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছি, এটা ভুল হবে না। তো এই মানগুলো আসলে কেআইপিতে বসাই। কেআইপিতে আমার কপার 2+-এর ঘনমাত্রা এই যে এখানে লিখলাম যে 0.000333 ইন্টু আমাদের আছে হাইড্রোক্সিলাইন। হাইড্রোক্সিলাইনের ঘনমাত্রাটা আমার কত বের করছিলাম যে 0.00888889, আর যেহেতু একটা স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিয়ে দিলাম। এবং আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা আসবে
2.633 ইন্টু 10⁻8। এবং যদি বলি এটার একক কী হবে, এটার একক সিম্পলি তোমরা বের করতে পারো। এখানে কপার আয়ন যেহেতু একটা আছে তাই আমি লিখলাম মোল পার লিটার, আর এইখানে হাইড্রোক্সিল আয়নের উপর যেহেতু স্কোয়ার আছে এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার, এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার আকারে লিখলাম। তাই দুইটাকে একত্রে আমি লিখতে পারি মোল পার লিটার হোল কিউব। এটা আমরা বের করে শিখছি। অর্থাৎ এটার কেআইপির মান হলো আমার 2.633 ইন্টু 10⁻8 মোল পার লিটার হোল কিউব। এটা হলো আমার সি পাত্র বা মিশ্রিত দ্রবণে কপার হাইড্রোক্সাইডের কেআইপি বা আয়নিক গুণফল। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমাদের 4 নম্বর প্রশ্ন। বলছে যে মিশ্রিত দ্রবণে বা সি পাত্রে যে কপার হাইড্রোক্সাইড ছিল, এ কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে কি পড়বে না। তো একটা পাত্রে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটার জন্য আমরা শুরুতেই বলে নিচ্ছি আমাদের দুইটা জিনিস জানা থাকা লাগবে। একটা হলো কেআইপি এবং আরেকটা হলো কেএসপি, অর্থাৎ আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল আমাদের জানা থাকা লাগবে। এবং আমরা একটু আগে কপার হাইড্রোক্সাইডের কেআইপি বের করছি কত, যে 2.633 ইন্টু 10⁻8। এটা জাস্ট লিখি, কপার হাইড্রোক্সাইডের কেআইপি আমরা বের করছি 2.633 ইন্টু 10⁻8। এবং এই কপার হাইড্রোক্সাইডের কেএসপিটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এই যে আমাদের প্রশ্নে দেখতে পারতেছি যে কপার হাইড্রোক্সাইডের কেএসপির মান আমাদের কত দেওয়া আছে 10 ইন্টু 10⁻6। এবং আমি শুরুতেও বলছিলাম যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এই ধরনের ম্যাথে আমার কেএসপির মানটা দেওয়া থাকবে এবং কেআইপির মানটা বের করতে হবে। তো এখানে কপার হাইড্রোক্সাইডের কেএসপির মানটা দেওয়া আছে 10 ইন্টু 10⁻6। তো জাস্ট এটা আমরা একটু লিখি। তো প্রশ্ন থেকে কপার হাইড্রোক্সাইডের কেএসপির মানটা আমরা পেলাম 10 ইন্টু 10⁻6 মোল পার লিটার কিউব। এখন আমরা বলছিলাম যদি কেআইপি এর মান কেএসপি এর মানের থেকে বড় হয় তখন এই দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ এবং এই ধরনের দ্রবণে অদক্ষেপ পড়বে। এবং যদি কেআইপি আর কেএসপির মান সমান হয় তখন এই ধরনের দ্রবণকে আমরা বলছিলাম সম্পৃক্ত দ্রবণ এবং এই ধরনের দ্রবণে অদক্ষেপ পড়বে না। আবার যদি কেআইপির মানটা কেএসপির মান থেকে ছোট হয় এই ধরনের দ্রবণকে আমরা বলছিলাম অসম্পৃক্ত দ্রবণ এবং এই ধরনের দ্রবণও আমার অদক্ষেপ পড়বে না। তো এইখানে একটু দেখি আমরা, এখানে কেআইপির মান আমরা পাইছি কত 2.63 ইন্টু 10⁻8 এবং এখানে কেএসপির মান দেওয়া আছে কত 10⁻6। এখন যদি আমি প্রশ্ন করি এখানে আমার কেআইপি এবং কেএসপি এই দুইটার ভিতর কার মানটা ছোট বা বড়, এখানে কেআইপির এখানে আমার আছে 10⁻⁻8 এবং কেএসপির এখানে আছে 10⁻⁻6। এখানে যেহেতু -6 তাই এই মানটা হলো আমাদের বড়, অর্থাৎ কেএসপির মানটা বড়। আর এখানে যেহেতু -8 মানে মাইনাস আছে তাই এই মানটা হলো আমাদের ছোট। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এখানে আমার কেএসপির মানটা বড় এবং কেআইপির মানটা ছোট। অর্থাৎ কেআইপি এর মান কেএসপি এর তুলনায় ছোট এবং কেএসপির থেকে যদি কেআইপির মানটা ছোট হয় তখন এই ধরনের দ্রবণকে কি বলা হয় আমার অসম্পৃক্ত দ্রবণ। এবং আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণে কোনো ধরনের অদক্ষেপ পড়বে না, অর্থাৎ মিশ্রিত পাত্রে বা সি পাত্রে কোনো ধরনের অদক্ষেপ পড়বে না। তো এবার আসো আমরা একটু আমাদের মূল প্রশ্নে ফিরে যাই। আমরা আমাদের 4 নম্বর প্রশ্নটা এতক্ষণ সলভ করলাম এবং আমাদের ম্যাক্সিমাম সময় বোর্ড এক্সামে এই 4 নম্বর প্রশ্নটাই আসে এবং বলে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না। এই প্রশ্নটা আমাদের সময় ম্যাক্সিমাম বোর্ড এক্সাম বা এডমিশন এক্সামে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের 2 এবং 3 এই দুইটা প্রশ্ন আগে সলভ করতে হবে। সলভ করে দেন এই মানগুলা এই 4 নম্বর প্রশ্নে বসাইতে হবে। অর্থাৎ এই 4 নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি 2 এবং 3 এই দুইটা প্রশ্নের সমন্বয়ে তৈরি। আশা করি তোমরা 2, 3 এবং 4 এই 3টা প্রশ্নে অনেক ভালোভাবে বুঝতে পারছো। এবার আসো আমাদের 5 নম্বর প্রশ্ন। বলছে যে বি পাত্রের ঘনমাত্রা সর্বনিম্ন কত হলে মিশ্রিত দ্রবণ বা সি পাত্রে অদক্ষেপ পড়বে। তো আমাদের এই 5 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ডে আসছে, মানে এই টাইপের একটা প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে। তো এইখান থেকে আমি এই প্রশ্নটা নিছি। তো বলা হয়েছে যে আমাদের বি পাত্রের ঘনমাত্রা সর্বনিম্ন কত হলে মিশ্রিত দ্রবণ বা সি পাত্রে অদক্ষেপ পড়বে। অর্থাৎ আমরা একটু আগে প্রশ্ন সলভ করেছিলাম যে সি পাত্রে কোনো ধরনের কোনো অদক্ষেপ পড়বে না। যদি অদক্ষেপ পড়তে হয় তাহলে এই বি পাত্রের ঘনমাত্রাটা আমার কত হবে এটাই জানতে চাইছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের বলছে যে অদক্ষেপ পড়বে, তো অদক্ষেপ যেহেতু পড়বে তাই আমার প্রথম শর্তটা লিখতে হবে যে অদক্ষেপ যেহেতু পড়বে তাই
কেআইপি এর মানটা অবশ্যই কেএসপির মানের থেকে বড় হবে, কারণ অধ্যক্ষ পড়ার শর্তই হলো কেআইপির মানটা অবশ্যই কেএসপির মান থেকে বড় হবে। এবং কেএসপির মানটা তো এটা আমাদের দেওয়া আছে, এবং কেএসপির মানটা এটা ফিক্সড, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপির মান ফিক্সড, কেএসপির মান কোনো পরিবর্তন হয় না। তো আমাদের টার্গেট থাকবে কেআইপির মানটা বের করা। তো কেআইপির মানটা কীভাবে বের করা, আমরা আগের মতোই করব, জাস্ট একটা জিনিস একটু পার্থক্য হবে। সেটা হলো এই প্রশ্নে যেহেতু আমার জানতে চাওয়া হয়েছে যে বি পাত্রের ঘনমাত্রা সর্বনিম্ন কত হলে, অর্থাৎ আমার বি পাত্রের ঘনমাত্রাটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ বি পাত্রে আমার যে ঘনমাত্রাটা দেওয়া আছে এই ঘনমাত্রাটা আমরা বসাবো না, এবং এই বি পাত্রের ঘনমাত্রাটাই আমাদের জানতে চাইছে। এর জন্য আমরা ধরে নিব যে আমাদের বি পাত্রের ঘনমাত্রাটা হলো x মোল পার লিটার। এটা আমরা ধরে নিলাম, কারণ এটা এই মানটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেহেতু বলছি যে সি পাত্রে অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না, তাই সি পাত্রে আমরা আমাদের কি কি আয়ন আছে সেটা আমরা আগের মতোই লিখি যে সি পাত্রে কপার 2+ আয়ন এর ঘনমাত্রা আমরা আগের প্রশ্নে বের করছি, এবং সি পাত্রে কপার 2+ আয়নের ঘনমাত্রাটা আমাদের আগের প্রশ্নে কত ছিল আমরা যদি একটু দেখি, এই যে আমাদের সি পাত্রে কপার 2+ এর ঘনমাত্রাটা কত ছিল, 0.000333 মোল পার লিটার। আমরা জাস্ট এই ঘনমাত্রাটা এইখানে বসাই দিই, 0.000333 মোল পার লিটার। এখন প্রশ্ন হলো, আমরা তো সি পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটাও বের করছিলাম, তাহলে কি আমরা আগের মানটা এখানে বসাবো? উত্তর হচ্ছে না, কারণ আমাদের যে OH মাইনাস আয়নটা ছিল সেই OH মাইনাস আয়নটা আমাদের আসছিল বি পাত্র থেকে, এবং তখন আমাদের বি পাত্রের ঘনমাত্রাটা জানা ছিল, এবং এটা ছিল একটা সেন্টিমোলার দ্রবণ, অর্থাৎ 0.01 মোল পার লিটার। বাট এই প্রশ্নে তো আমাদের বি পাত্রের ঘনমাত্রাটা তো আমাদের জানা নাই, এটা আমাদের বের করতে বলছে, এবং এই ঘনমাত্রাটা থেকে আমরা ধরছিলাম যে x মোল পার লিটার, অর্থাৎ OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা যে আমরা একটু আগে বের করছিলাম সেটা ছিল সেন্টিমোলার দ্রবণের ক্ষেত্রে। কিন্তু এই প্রশ্নে যেহেতু আমাদের ঘনমাত্রাটা জানতে চাইছে, অর্থাৎ আগের ঘনমাত্রাটা ব্যবহার করা যাবে না, নতুন করে ঘনমাত্রাটা জানতে চাইছে, তাই এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা বি পাত্র থেকে আবার নতুন করে বের করতে হবে। কিভাবে বের করব? ওই আগের মতোই দেখো, লঘুকরণ সূত্র দিয়ে আমরা বের করি। শুরুতে আমরা যেটা ধরে নিছি সেটা একটু লিখে নিই যে বি পাত্রে আমাদের ছিল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং এটার ঘনমাত্রা আমরা ধরে নিয়েছিলাম x মোল পার লিটার। বাট আমাদের তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দরকার নেই, আমাদের বের করতে হবে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাই এখানে আমরা লিখে নিলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে আমাদের তৈরি করবে ম্যাগনেসিয়াম 2+ এবং 2OH মাইনাস। যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা আমরা ধরছি x মোল পার লিটার, এবং 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে যেহেতু 1 মোল ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি হয়, তাই এটাও হবে x মোল পার লিটার। যেহেতু 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে 2 মোল OH মাইনাস আয়ন তৈরি হয়েছে, তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি হয় x, তাই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 2x, কারণ এখানে 2 মোল তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা লিখতে পারি যে বি পাত্রের আয়তন V1 ইজ ইকুয়াল টু 80 ml, বি পাত্রে OH আয়নের ঘনমাত্রা S1 ইজ ইকুয়াল টু 2x মোল পার লিটার। এবং এটা যেহেতু আমাদের সি পাত্রে বের করতে বলছে, এবং সি পাত্রে আয়তন V2 ইজ ইকুয়াল টু 180 মিলিলিটার, এবং সি পাত্রে OH মাইনাস আয়নের ঘনমাত্রা S2টা আমরা বের করব। তো লঘুকরণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V1 S1 ইকুয়াল টু V2 S2। আমাদের V1 এর মানটা হলো 80 এবং S1 এর মানটা হলো 2x, V2 এর মানটা হলো 180 এবং S2 এর মানটা আমরা বের করব। তো এইখান থেকে আমরা S2 ইজ ইকুয়াল টু লিখতে পারি যে 80 ইন্টু 2x ডিভাইডেড বাই 180। এখানে আমরা ক্যালকুলেশনটা একটু ছোটো করতে পারি, এখানে 80 রে কেটে লেখা যায় 8, আর এটারে লিখে যায় 18, এবং 18 রে 2 দ্বারা কাটাকাটি করে লিখে যায় 9। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে 8x ডিভাইডেড বাই 9 মোল পার লিটার। অর্থাৎ এটা হলো সি পাত্রে আমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা। জাস্ট এটা আমরা আগে যেভাবে করছি লঘুকরণ সূত্র দিয়ে ওই সিমিলার ওয়েতেই সলভ করছি। তো এরপর আসলে আমরা যা যা পাইলাম ওইগুলো একটু লিখে নিই, যে সি পাত্রে কপার 2+ আয়নের ঘনমাত্রাটা আমরা পাইছি 0.000333 মোল পার লিটার, এবং সি পাত্রে আমাদের OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা একটু আগেই বের করছি, সেটা হলো 8/9
x মোল পার লিটার। এখন সি পাত্রে আমাদের ছিল যে কপার হাইড্রোক্সাইড, এবং কপার হাইড্রোক্সাইডের আয়নিত রূপটা আমরা লিখতে পারি কপার 2+ এবং 2OH মাইনাস। তো এটা দ্রাব্যতার গুণফল আমরা কীভাবে বের করব? কেআইপি ইকুয়ালটা আমরা লিখতে পারি যে উৎপাদ আয়নগুলোর ঘনমাত্রার গুণফল কপার 2+ এবং OH মাইনাস আয়ন, যেহেতু দুইটা আছে তাই উপর হবে স্কোয়ার। এখন কপার 2+ আয়নের ঘনমাত্রাটা আমরা একটু আগে বের করছি, সেটা হলো 0.000333 এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা আমরা বের করছি যে 8/9x, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাই জাস্ট স্কোয়ার দিয়ে দিলাম। এটা হলো আমাদের কেআইপির মান। তো এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে লিখতে পারি 0.00333, আর এটাকে লিখতে পারি 8/9 হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এবং এর সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হলো 2.633 ইন্টু 10⁻⁴x স্কোয়ার। এটা হলো আমার কেআইপি। তো আমার যেহেতু প্রশ্ন বলছে অদক্ষেপ পড়বে, তো অদক্ষেপ পড়ার জন্য আমাদের শর্ত কি? অদক্ষেপ পড়ার জন্য আমাদের শর্ত হলো কেআইপি এর মানটা অবশ্যই কেএসপির মান থেকে বড় হতে হবে, এবং আমাদের কেআইপির মানটা আমরা বের করলাম যে 2.633 ইন্টু 10⁻⁴x স্কোয়ার, এবং আমাদের যে কেএসপির মানটা ছিল, কেএসপির মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, কেএসপির মানটা আমাদের কত দেওয়া ছিল প্রশ্নে? 10 ইন্টু 10⁻⁶ মোল পার লিটার। এটা আমরা জাস্ট এখানে বসাই যে 10 ইন্টু 10⁻⁶ মোল পার লিটার। তো এখান থেকে এটা গুণ আকারে আছে, এই পাশে চলে গেলে কী হবে? ভাগ, বা আমরা লিখতে পারি x স্কোয়ার গ্রেটার দেন 10 ইন্টু 10⁻⁶, আর এই পাশে ভাগ লিখতে পারি 2.633 ইন্টু 10⁻⁴। এটা ভাগ করলে আমাদের আসবে 0.03798। তারপরে এখানে এক্সের উপর স্কোয়ারটা সরানোর জন্য আমরা রুট করে ফেলবো, এবং এখানে এক্স গ্রেটার দেন 0.19488 মোল পার লিটার আমার মান চলে আসবে। তো এই এক্সটা আসলে কি? এক্সটা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম কি বলতো? এক্সটা আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের যে বি পাত্র ছিল, এই বি পাত্রের ঘনমাত্রাটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, এবং আমাদের এই প্রশ্নে বলছে যে বি পাত্রের ঘনমাত্রা সর্বনিম্ন কত হবে। এক্সটা যেহেতু আমরা বি পাত্রের ঘনমাত্রা ধরে নিয়েছিলাম, এবং এই বি পাত্রের ঘনমাত্রা এক্সের মানটা আমাদের এখানে বের হয়েছে 0.019488 মোল পার লিটার, এবং এটাই হলো আমার এক্সের মান, অর্থাৎ বি পাত্রের ঘনমাত্রা। আচ্ছা, এখানে শর্ত দেখেই বোঝা যাচ্ছে যে এক্সের মান গ্রেটার দেন 0.19488 মোল পার লিটার, অর্থাৎ এক্সের মান এই মানের থেকে বড় হবে। যদি এই মানের থেকে বড় হয় তাহলে এটাকে অবশ্যই সর্বনিম্ন মান। এই জিনিসটা বোঝার জন্য তোমাদের একটা এক্সাম্পল দিই। ধর আমি বললাম যে 33 পেলে পাস, বা এর উপরে পেলে পাস, তার মানে পাস মার্কের জন্য সর্বনিম্ন নাম্বার কত? 33। তার মানে কি বোঝায় যে 33-এর উপরে তুমি যতই পাও না কেন তুমি কিন্তু পাস, 60 পাইলেও পাস, 70 পাইলেও পাস। তো সিমিলারলি এইখানেও যে এই মানটা বের হয়েছে, এক্সের এই মানটা হলো সর্বনিম্ন, এবং এক্সের ঘনমাত্রা এই মানের থেকে বেশিও হইতে পারে, যত ইচ্ছে বেশি হইতে পারে, বেশি হইলে অদক্ষেপ পড়বে। তবে এই মানটা হলো সর্বনিম্ন, এর থেকে ছোটো হওয়া যাবে না। অর্থাৎ অদক্ষেপ পড়ার জন্য বি পাত্রের সর্বনিম্ন ঘনমাত্রা এক্সের মান অর্থাৎ 0.19488 মোল পার লিটার হতে হবে। এর থেকে বেশি হইলেও কিন্তু পাত্রে অদক্ষেপ পড়বে। সর্বনিম্ন মান হলো আমার এটা। আশা করি প্রশ্নটা বুঝতে পারছি। এটা একটা সুন্দর প্রশ্ন ছিল, এটা ঢাকা বোর্ডে আসছিল। তো আমরা 5টা প্রশ্ন সলভ করলাম, আমি বোঝানোর যথেষ্ট চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমাদের শেষ টপিক সম আয়ন প্রভাব সম্পর্কে একটু জানি। সম মানে কি? সমান বা একই। আয়ন মানে তো জানো কপার 2+, সিলভার প্লাস, এগুলো হলো আয়ন, বা ক্লোরিন মাইনাস। তো সম আয়ন প্রভাব বলতে কি বোঝায়? অর্থাৎ একই আয়নের প্রভাব। এখানে সংজ্ঞাটা লেখা আছে, আমি একটু বিস্তারিত তোমাদের একটু বুঝাই, একটু বোঝার চেষ্টা করো। ধরো আমার একটা পাত্র আছে, এই পাত্রে আমার 0.1 মোলারিটির সিলভার ক্লোরাইড আছে। অর্থাৎ সিলভার ক্লোরাইড যদি থাকে তাহলে এখানে কি কি আয়ন আছে? আমার আয়ন আছে সিলভার প্লাস এবং ক্লোরিন
মাইনাস। ধরো এই পাত্রে আমি বাইরে থেকে এক্সট্রা করে 0.2 মোলারিটির সোডিয়াম ক্লোরাইড আয়ন দিলাম। তো 0.2 মোলারিটি যেহেতু সোডিয়াম ক্লোরাইড আয়ন দেবো, তো সোডিয়াম ক্লোরাইডটা এই পাত্রে মিশিয়ে কি তৈরি করবে আমার সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, এই পাত্রে আগে থেকে ছিল আমার সিলভার ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইডের আগে থেকে ছিল ক্লোরিন আয়ন। পরবর্তীতে আমি যখন আবার সোডিয়াম ক্লোরাইড এই পাত্রে যোগ করলাম তখন সোডিয়াম ক্লোরাইড থেকে আমার আসছে ক্লোরিন আয়ন, অর্থাৎ দুইটা একই আয়ন বা সম আয়ন এই দ্রবণে মিশ্রিত আছে। এবং এই সম আয়নের প্রভাবে যে দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফলের কি পরিবর্তন হয় সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। তো আমরা শুরুতে এটা পড়ে নিয়েছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল ফিক্সড, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন না করলে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না। এখন আমি এখানে সোডিয়াম ক্লোরাইড বা যাই যোগ করি না কেন বাইরে থেকে, আমি কি কোনো তাপমাত্রার পরিবর্তন করছি? না। তাপমাত্রার পরিবর্তন যদি না করি তাহলে আমরা বলতে পারি যে সম আয়নের প্রভাবে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয় নাই। অর্থাৎ আগে যা দ্রাব্যতার গুণফল ছিল এখন ওই দ্রাব্যতার গুণফলই থাকবে। তবে এখন প্রশ্ন হলো, দ্রাব্যতার গুণফলের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সম আয়নের প্রভাবে কি দ্রাব্যতার পরিবর্তন হবে? একটু ভাবো তোমরা। আশা করি তোমরা হয়তো প্রশ্নটার উত্তর খুঁজে পাইছো। যদি না পাও তাহলে আসলে একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের ছিল সিলভার ক্লোরাইড, তো আমি সিলভার ক্লোরাইডটা লিখলাম সিলভার ক্লোরাইড, এবং এটা আয়নিত হয়ে আমার তৈরি করবে সিলভার প্লাস এবং আমার তৈরি করবে ক্লোরিন মাইনাস। এবং এটা দ্রাব্যতা যদি হয় এস এবং এটা দ্রাব্যতা হবে কি এস, এটাও হবে এস কারণ এটা এক মোল করে আছে। এবং এটার কেএসপিটা আমার হবে এস ইন্টু এস বা এস স্কোয়ার। আমরা জানি কেএসপি হলো নির্দিষ্ট তাপমাত্রায় ফিক্সড থাকে, অর্থাৎ কেএসপির মানের কোনো পরিবর্তন হবে না। এবং এই পাত্রে আমি যখন বাইরে থেকে সোডিয়াম ক্লোরাইড আয়ন যোগ করব তখন এইখানে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিন আয়নটা তো আমার এক্সট্রা হয়ে যাচ্ছে, এবং এই এক্সট্রা ক্লোরিন আয়নটা আমার তো দ্রাব্যতার গুণফল বের করার সময় এখানে চলে আসবে, যেহেতু দুইটাই ক্লোরিন আয়ন। তো ক্লোরিন আয়ন আসার ফলে এখানে আগে যদি থাকে ক্লোরিন এর দ্রাব্যতা এস, এবং তাহলে নতুন করে দ্রাব্যতা এস প্রাইম ইকুয়াল টু কী হবে, আগে ছিল এস এবং পরবর্তীতে এক্সট্রা ক্লোরিন আয়ন যেহেতু আসতেছে, ধরে নিলাম বাইরে থেকে যে ক্লোরিন আয়নটা আমি দিচ্ছি সেটার ঘনমাত্রা আমার এক্স মোলারিটি, তাই আগে ছিল দ্রাব্যতা এস এবং অতিরিক্ত বাইরে থেকে যে ক্লোরিন আয়নটা আসতেছে সেটার দ্রাব্যতাটা আমি ধরে নিলাম এক্স, তাহলে নতুন যে দ্রাব্যতা এস প্রাইম সেটা পাবো এস প্লাস এক্স। আশা করি বুঝতে পারছো। এবার এই প্রশ্নটা একটু আমরা ডিটেলসে পড়ে আসো। এই যে এইখানে দেওয়া আছে যে সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন না হলেও দ্রাব্যতা হ্রাস পায় কেন, এটা ব্যাখ্যা করতে বলছে। তো দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হয় না, কেন হয় না? কারণ দ্রাব্যতার গুণফল একটা সাম্যধ্রুবক এবং নির্দিষ্ট তাপমাত্রায় এই সাম্যধ্রুবকের মান ফিক্সড থাকে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন না হলে কেএসপির মানও কোনো পরিবর্তন হয় না। সম আয়ন মানে কি, বাইরে থেকে আমি একটা এক্সট্রা আয়ন যোগ করছি, বাট এই এক্সট্রা আয়ন যোগ করা মানে তো আমি এখানে কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন করি নাই। যেহেতু আমার তাপমাত্রাটা ফিক্সড তাই আমি বলতে পারি সম আয়নের প্রভাবে কেএসপির মানটাও কোনো পরিবর্তন হবে না, ফিক্সড থাকবে। কিন্তু এখানে আরেকটা লাইন অ্যাড করছি যে দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা কেন হ্রাস পায় এটা একটু আসলে বোঝার চেষ্টা করি। ধরো আমাদের লবণটা ছিল সিলভার ক্লোরাইড এবং এটা আয়নিত হয়ে তৈরি করছে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখন আমরা বলছি দ্রাব্যতা হ্রাস পায়। দ্রাব্যতা কেন হ্রাস পায় এটা একটু বোঝার চেষ্টা করো। ধরো বাইরে থেকে একটু আগে আমি কি বললাম, আমি একটা এক্সট্রা ক্লোরিন আয়ন যুক্ত করলাম। এক্সট্রা ক্লোরিন আয়ন যদি যুক্ত করি আমাদের যে দ্রাব্যতার গুণফল কেএসপি, তো আমরা বলছিলাম যে আয়নগুলার গুণফল সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। এখন আমার প্রশ্ন হলো বাইরে থেকে যখন এক্সট্রা আয়ন যুক্ত করব তখন এখানে ক্লোরিন আয়নের পরিমাণটা কি বেড়ে যাবে না? ক্লোরিন আয়নের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে কি থাকবে না? অ্যান্সার দাও। তো বাইরে থেকে আমি যদি এক্সট্রা ক্লোরিন আয়ন যুক্ত করি এই বিক্রিয়াটা তো সাম্য অবস্থায় থাকবে না, এই পাশে ক্লোরিনের পরিমাণ বেড়ে গেল। আর আমরা বলছিলাম দ্রাব্যতার গুণফল সবসময় সাম্যাবস্থার ক্ষেত্রে নির্ণয় করতে হয়, কারণ এটার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বের করতে হয়। ভরক্রিয়ার সূত্র সবসময় সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু এখানে বাইরে থেকে এক্সট্রা ক্লোরিন আয়ন যুক্ত করা হয়েছে, ক্লোরিন আয়ন যুক্ত করার ফলে এইখানে আমার ক্লোরিন আয়নের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে না। এবং এইখানে যে বেড়ে গেল ক্লোরিন আয়নের পরিমাণটা, এই বেড়ে যাওয়াটা কমানোর জন্য লাসাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটা কোন দিকে যাবে, আমার এই দিকে মুভ করবে। মুভ করার ফলে এই ক্লোরিন আয়নগুলা সিলভার ক্লোরাইডে পরিণত হবে, অর্থাৎ ক্লোরিন আয়নের পরিমাণটা এখানে হ্রাস পেয়ে সিলভার ক্লোরাইডে
পরিণত হবে। আর যেহেতু ক্লোরিন আয়নটা এই পাশে গিয়ে সিলভার ক্লোরাইড তৈরি করবে, এবং আমরা জানি সিলভার ক্লোরাইড এটা তো একটা সলিড এবং এটা আমরা বাইরে থেকে দিচ্ছি, যেহেতু দ্রবণের ক্লোরিন আয়নটা এই পাশে গিয়ে সিলভার ক্লোরাইড তৈরি করবে, তাই সম আয়নের প্রভাবে আমার সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়বে, কারণ সিলভার ক্লোরাইড নিজে হলো সলিড। আর সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়া বলতে কি বোঝায়? সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়া বলতে বোঝায় যে সিলভার ক্লোরাইডটা এটা জলীয় দ্রবণে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে না মিশে সে নিজে অধক্ষেপ হিসেবে পাত্রের তলানিতে জমা পড়ে গেছে। অর্থাৎ সিলভার ক্লোরাইড থেকে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নটা পরিণত না হয়ে সিলভার ক্লোরাইড নিজে সলিড অবস্থায় পাত্রের তলানিতে জমা আছে, অর্থাৎ এটা পানিতে কম দ্রবণীয় হচ্ছে। আর কম দ্রবণীয় যেহেতু হচ্ছে, তার মানে বোঝা যায় আগে যদি 1 লিটার দ্রবণে 5 মোল দ্রবীভূত হইতো, এখন 1 লিটার দ্রবণে 3 মোল দ্রবীভূত হবে। অর্থাৎ এটা পানিতে দ্রবণীয়তা হ্রাস পাইতেছে এবং এটা দ্রাব্যতাটাও হ্রাস পাচ্ছে। এর জন্য বলা যায় যে সম আয়ন প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা সম আয়ন প্রভাবের একটা ম্যাথ সলভ করি। এটা আসে রাজশাহী বোর্ড 2022 সালে। তো এখানে একটা পাত্র দেওয়া আছে 30 ml এর, এবং এখানে 0.01 মোলারিটির সিলভার ক্লোরাইড দ্রবণ দেওয়া আছে, এবং এই সিলভার ক্লোরাইডের কেএসপি বা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 1.7 × 10^10। এখন প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের দ্রবণে যদি আমি 0.1 মোলারিটির HCl যোগ করি, তাহলে এর দ্রাব্যতার গুণফল ও দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। শুরুতে আসে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে কিনা। আমরা জানি দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক, এবং এটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে দ্রাব্যতার গুণফলের মান ফিক্সড। অর্থাৎ তাপমাত্রা টি যদি ফিক্সড থাকে, তাহলে আমাদের দ্রাব্যতার গুণফল কেএসপিউ ফিক্সড থাকবে। তাপমাত্রা যদি পরিবর্তন না হয়, দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না। এইখানে আমি জাস্ট 0.1 মোলারিটির HCl যোগ করছি, বাট এখানে তো আমি তাপমাত্রার কোনো পরিবর্তন করি নাই। এখন আমি যাই যোগ করি না কেন, যদি আমি তাপমাত্রার কোনো পরিবর্তন না করি, তাহলে ওই দ্রবণের দ্রাব্যতার গুণফল সারা জীবন ফিক্সড থাকবে। অর্থাৎ এখানে যেহেতু আমি তাপমাত্রার কোনো পরিবর্তন করতেছি না, তাই এই দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল ফিক্সড থাকবে, বা দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে না। এবার আসো সেকেন্ড প্রশ্নে, যে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি হবে না। শুরুতে আমার দ্রাব্যতার গুণফল দেওয়া ছিল 1.7 × 10^10, এবং এখানে সিলভার ক্লোরাইড ছিল। তো সিলভার ক্লোরাইডটা ভেঙে আমার আয়নিত হয়ে তৈরি করবে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। এবং এইখানে যদি আমি 0.1 মোলারিটির HCl যদি এখানে যোগ করলে এই HClটা ভেঙে আমার তৈরি করবে H+ এবং ক্লোরিন মাইনাস। এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমার যে HCl আছে সেটা থেকে আমার ক্লোরিন আয়ন তৈরি হইতেছে, এবং আমার যে সিলভার ক্লোরাইড আছে সেটা থেকেও ক্লোরিন আয়ন তৈরি হয়েছে। অর্থাৎ দুই ক্ষেত্রে একটা সম আয়ন বা একই আয়ন আছে। এই ক্লোরিন আয়নটা হলো এই ক্ষেত্রে সম আয়ন। অর্থাৎ একটা পাত্রের দ্রবণে একই আয়ন দুইটা যৌগ থেকে আসতেছে ক্লোরিন আয়ন, এবং এই ধরনের আয়নকে বলা হয় সম আয়ন। আর আমরা একটু আগে পড়ে আসছি যে সম আয়নের প্রভাবে দ্রাব্যতা বা এস হ্রাস পায়। কেন হ্রাস পায় সেটার ব্যাখ্যা আমরা পড়ছি। তো এই ম্যাথের ক্ষেত্রে আসো আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করি যে কেন হ্রাস পায়, এবং এটা ম্যাথমেটিক্যালি দেখি যে আসলে কিভাবে কত হ্রাস পাচ্ছে। তো শুরুতে ধরলাম আমার এই যে 0.1 মোলারিটির HCl আছে, এটা আমরা যোগ করলাম না, আমরা নর্মাল অবস্থায় এই দ্রবণের দ্রাব্যতার গুণফল বের করি। আসো এখানে আমার নর্মাল অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় আছে সিলভার ক্লোরাইড, এবং এটা ভেঙে আমার তৈরি করবে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। ধরে নিলাম এই যৌগের দ্রাব্যতা S, এবং যেহেতু একটা সিলভার ক্লোরাইড থেকে একটা সিলভার আয়ন তৈরি হয়েছে, তাই এটাও S হবে, এটাও S হবে। এবং এটা দ্রাব্যতার গুণফল KSP = আমার আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন। এবং এখানে সিলভার হলো S, ক্লোরিন S বা S²। এবং এই ম্যাথে আমার দ্রাব্যতার গুণফল সিলভার ক্লোরাইডের কত দেওয়া আছে? 1.7 × 10^10। তো জাস্ট এই দ্রাব্যতার গুণফলটা আমি বসাই দিই। KSP = আমরা পাইছি S², আর দ্রাব্যতার গুণফল KSPর মান আমার প্রশ্নে দেওয়া আছে 1.7 × 10^10 = S²। তো
তো এইখানে s ইকুয়াল টু বলতে পারি √1.7 ইন্টু 10⁻10, আর এটা যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 1.30 ইন্টু 10⁻5 মোলারিটি। অর্থাৎ এই যে দ্রাব্যতাটা পাইলাম এটা হলো আমার এই দ্রবণে শুধু সিলভার ক্লোরাইড যখন ছিল বা স্বাভাবিক অবস্থায় এই দ্রবণের দ্রাব্যতাটা আমরা পাইলাম 1.30 ইন্টু 10�5 মোলারিটি। এখন সেকেন্ড স্টেপে আমাকে বলছে যে এই পাত্রে যদি আমি 0.1 মোলারিটির HCl যোগ করি তাহলে দ্রাব্যতার কি পরিবর্তন হবে। তো আসো এটা আমরা বের করি। তো আমরা ধরে নিই 0.1 মোলারিটির HCl যোগ করার ফলে সিলভার ক্লোরাইডের নতুন দ্রাব্যতা S প্রাইম, এবং সিলভার ক্লোরাইডের এই নতুন দ্রাব্যতা S প্রাইম এই মানটাই আমরা বের করব। তো এখানে যে দুইটা লবণ আছে সেই দুইটা লবণ লিখি। এক হলো আমার সিলভার ক্লোরাইড এবং এটা ভেঙে আমার তৈরি করবে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস, এবং আরেকটা অ্যাসিড অ্যাড করা হয়েছে সেটা হলো HCl, এবং HCl ভেঙে আমার তৈরি হবে H প্লাস এবং ক্লোরিন মাইনাস। এবং যেহেতু আমার 0.1 মোলারিটির HCl যোগ করা হয়েছে অর্থাৎ HCl এর ঘনমাত্রা 0.1 মোলারিটি, এবং 1 মোল HCl থেকে যেহেতু 1 মোল H প্লাস তৈরি হয়েছে তাই এটারও ঘনমাত্রা হবে 0.1, এবং 1 মোল HCl থেকে যেহেতু 1 মোল ক্লোরিন তৈরি হয়েছে তাই এটার ঘনমাত্রা হবে 0.1। এবং সিলভার ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার একটা পাত্রে রাখা হয়েছে। এখন সমস্যা হলো যে সিলভার ক্লোরাইড থেকেও আমার তৈরি হইতেছে ক্লোরিন আয়ন, এবং আমার যে HCl আছে এইখান থেকেও তৈরি হইতেছে আমার ক্লোরিন আয়ন। অর্থাৎ ক্লোরিন আয়নটা কি একটা সম আয়নের প্রভাবে আমার দ্রাব্যতাটা হ্রাস পায়। তো এর জন্য আমরা ধরে নিচ্ছি যে নতুন দ্রাব্যতাটা ধরলাম আমরা S প্রাইম, তাই যেহেতু সিলভার ক্লোরাইডের নতুন দ্রাব্যতাটা আমি ধরলাম S প্রাইম, সিলভারেরও নতুন দ্রাব্যতাটা ধরলাম আমরা S প্রাইম, ক্লোরিনেরও নতুন দ্রাব্যতাটা ধরলাম আমরা S প্রাইম। এখন একটু দেখো এই পাত্রে আমার যে ক্লোরিন আয়নটা আছে এই ক্লোরিন আয়নটা কি শুধু সিলভার ক্লোরাইড থেকে তৈরি হইতেছে? না, ক্লোরিন আয়নটা কি HCl থেকেও তৈরি হইতেছে। তাই সিলভার ক্লোরাইড থেকে যদি ক্লোরিন আয়নের দ্রাব্যতা S প্রাইম হয় এইখানে তো আমার এক্সট্রা আসতেছে কি HCl এর ক্লোরিন। তাই যখন আমরা ঘনমাত্রা বের করব তখন এই এক্সট্রা যে ক্লোরিনটা আসতেছে সম আয়নের প্রভাবে এই ক্লোরিনের ঘনমাত্রাটা এখানে অ্যাড করে দিতে হবে। তো সম আয়নের ক্ষেত্রে আমাদের এই শুধু একটা জিনিসই পার্থক্য, আমরা বাইরে থেকে যদি কোনো যৌগ যোগ করি এবং সেইখানে যদি কোনো সম আয়ন থাকে সেই সম আয়নটা দ্রাব্যতার গুণফলের ওইখানে দ্রাব্যতার জায়গায় আমরা যোগ করে দেব। কারণ এখানে তো ক্লোরিন আয়ন শুধু সিলভার ক্লোরাইড থেকে তৈরি হইতেছে না, সিলভার ক্লোরাইড থেকে তৈরি হইতেছে S প্রাইম ধরছি, এবং HCl যে আছে এটা থেকে যেটা তৈরি হইতেছে 0.1 এটাও তো একটা ক্লোরিন আয়ন, তাই এই ক্লোরিন আয়নের ঘনমাত্রাটাও আমি এখানে প্লাস করে দেবো। জাস্ট এইটুকুই পার্থক্য। তো এখন আসো এটার দ্রাব্যতার গুণফল KSP ইকুয়ালটা আমরা লিখতে পারি আয়নগুলার ঘনমাত্রার গুণফল সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। তো দ্রাব্যতার গুণফল KSP এটা আমাদের কত ছিল প্রশ্নে? এটা আমাদের প্রশ্নে ছিল 1.7 ইন্টু 10⁻10 মোল পার লিটার হোল স্কোয়ার, এবং আমরা জানি দ্রাব্যতার গুণফলের কখনো কোনো পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তন না হলে, তাই এইখানে এই দ্রাব্যতার গুণফল আগে যা ছিল তাই আমরা লিখব 1.7 ইন্টু 10⁻10 মোল পার লিটার ইজ ইকুয়াল টু, এখানে সিলভার প্লাসের দ্রাব্যতার আমরা কত ধরছি S প্রাইম, এবং আমাদের যে ক্লোরিন আছে ক্লোরিনের দ্রাব্যতাটা কত হবে S প্রাইম, আর সাথে অতিরিক্ত যে ক্লোরিনটা অ্যাড করা হয়েছে সেটা যোগ হবে, অর্থাৎ ক্লোরিনের ঘনমাত্রাটা হলো S প্রাইম প্লাস অতিরিক্ত এক্সট্রা 0.1 মোলারিটির ক্লোরিন অ্যাড করা হয়েছে, জাস্ট এটা এখানে যোগ হয়ে গেছে। তো তারপরে লাইন আমরা কি লিখতে পারি 1.7 ইন্টু 10⁻10 ইজ ইকুয়াল টু বলতে পারি S প্রাইম স্কোয়ার প্লাস 0.1 S, জাস্ট আমরা S প্রাইমটা গুণ করে দিছি। তো এখন একটু খেয়াল করো, দেখো এইখানে আমি পাইছি S প্রাইম হোল স্কোয়ার এবং 0.1 ইন্টু S প্রাইম, এবং এই পাশে পাইছি 1.7 ইন্টু 10⁻10। দেখো এটা অনেকটা দ্বিঘাত সমীকরণের মতো, AX স্কোয়ার প্লাস BX প্লাস C এই সমীকরণের সাথে তোমরা তুলনা করে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করে S প্রাইমের মানটা বের করতে পারো। বাট এভাবে আসলে করার দরকার নেই, কারণ এখানে আমরা একটা টার্ম স্কিপ করতে পারি। কি স্কিপ করতে পারি? দেখো
আমাদের যে নতুন দ্রাব্যতাটা সেটাকে আমরা ধরছি এস প্রাইম, এবং আমাদের আগে যে দ্রাব্যতাটা ছিল সেটা ছিল এস, এবং আগের দ্রাব্যতাটা আমরা পাইছিলাম 1.30 ইন্টু 10⁻5। আচ্ছা, এখন যে নতুন দ্রাব্যতাটা এস প্রাইম পাবো, এটা আগের থেকে বেশি হবে নাকি কম হবে? তোমরা নিজের কাছে প্রশ্ন করো। কারণ আমরা বলছিলাম সময়ায়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়, অর্থাৎ আমার যে নতুন যে দ্রাব্যতাটা পাবো এস প্রাইম, এই মানটা আমাদের আগের দ্রাব্যতা থেকে অবশ্যই ছোটো হবে, এবং আমাদের আগের দ্রাব্যতার মানটাই ছিল 1.30 ইন্টু 10⁻5, অর্থাৎ এই মানটা অনেক ছোটো। 10⁻5 মানে কি অনেক ছোটো, এবং এই মানটার থেকে আমার এস প্রাইমের মানটা আরও বেশি ছোটো। আর একের থেকে ছোটো একটা মানের উপর তুমি যদি আরও স্কোয়ার করো তখন মানটা আরও ছোটো হবে, এবং ছোটো হইতে হইতে এই মানটা প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়। এর জন্য আমরা এস প্রাইম স্কোয়ার ইকুয়াল টু এই ধরনের মেতে 0 ধরি, অর্থাৎ সময়ায়নের ক্ষেত্রে আমরা এস প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 0 ধরবো। তো পরের লাইনে আমরা লিখতে পারি 1.7 ইন্টু 10⁻10 ইজ ইকুয়াল টু 0.1 এস প্রাইম, এবং এখান থেকে আমরা এস প্রাইম ইজ ইকুয়াল টু বলতে পারবো 1.7 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 0.1, এবং আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে 1.7 ইন্টু 10⁻9 মোল পার লিটার, এবং এটা হলো আমাদের নতুন দ্রাব্যতা। তো এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, আমাদের পূর্বের যে দ্রাব্যতাটা ছিল এস, এই মানটা ছিল 1.30 ইন্টু 10⁻5, এবং আমাদের নতুন যে দ্রাব্যতাটা পাইলাম এস প্রাইম সেটা হলো 1.7 ইন্টু 10⁻9 মোল পার লিটার। এখন এই দুইটা মানের ভেতর কোন মানটা ছোটো? তো এটা ইজিলি তোমরা বলতে পারো, এখানে আছে আমাদের 10⁻5 এবং আমাদের নতুন দ্রাব্যতাটা আছে 10⁻9, এখানে 9 আছে, অর্থাৎ এই মানটা বেশি ছোটো, অর্থাৎ আগের থেকে আমাদের নতুন দ্রাব্যতাটা হ্রাস পাইছে, এবং এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালও প্রুফ পাইলাম যে সময়ায়নের প্রভাবে দ্রাব্যতাটা হ্রাস পায়। এখন যদি প্রশ্ন করে যে কতটুকু হ্রাস পাইছে, তাহলে আমরা কীভাবে বের করব? অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পেয়েছে, এবং এই কতটুকু হ্রাস পাইছে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের পূর্বের যে বড় মানের দ্রাব্যতাটা ছিল এস, এই মানটা থেকে আমাদের যে পরবর্তীতে হ্রাসকৃত ছোটো মানের দ্রাব্যতাটা পাইছি এস প্রাইম, এই দুইটা মান মাইনাস করে দেবো, অর্থাৎ বড় মান থেকে আমাদের ছোটো মানটা মাইনাস করে দেবো, এবং আমাদের পূর্বের দ্রাব্যতা এস আমরা পাইছিলাম 1.30 ইন্টু 10⁻5, এবং আমাদের পরবর্তীতে হ্রাসকৃত দ্রাব্যতার মানটা পাইছিলাম আমরা 1.7 ইন্টু 10⁻9, এবং এই দুইটা মান যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 1.299 ইন্টু 10⁻5, এবং এটাই হলো আমাদের হ্রাসকৃত দ্রাব্যতা। তো এটুকুই ছিল আমাদের দ্রাব্যতার গুণফল ও সময়ের প্রভাব। তো এখন রাত 4:23 বাজে। তো আমি আমার সাধ্যমতো যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে এই দ্রাব্যতার গুণফলটা সহজ এবং সাবলীলভাবে বোঝানোর জন্য। তো আমার এই চেষ্টার ভিতর যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার ভুলগুলো ধরিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।